সেগুলো আমরা দেখব। হ্যাঁ, তো এটা আমরা এখনো পর্যন্ত ভেরি পোর কোয়ান্টিটি নাম্বার অফ দ্য ভেরি পোর উই হ্যাভ অ্যাটেন্ডেড, দ্যাটস গুড, নো প্রবলেম। যারা পরে আসে তারা পরে জয়েন করবে, আমরা কন্টিনিউ করব। তাহলে আজকে আমাদের যে সেশনটা সেটা হলো একেবারে শেষ দিকের কাছাকাছি, শেষ দিকের কাছাকাছি সেটাতে আমরা পড়ব। আমরা সেটাতে আমরা দেখব। এর আগে একটু বলবো যে যারা এই যে ক্লাসগুলো আমাদের গতদিন পর্যন্ত হলো, এই ক্লাস পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা সেইগুলোর দু একটা প্রশ্ন থাকলে সেটার উত্তর দিতে চাই। আর তারপরে আজকে আমরা আমাদের ক্লাসে আহ আনুষ্ঠানিকভাবে শুরু করব। মিন টাইমে যদি আরো দু একজন জয়েন করে, দ্যাট উইল বি ভেরি মাচ গুড ফর দেয়ার্স। ঠিক আছে, আমাদের রিপিটেশনের প্রয়োজন হবে না। তাহলে আমরা শুরু করব। গতদিন আমরা সম্ভবত ইউসিবিডিসি 600 পড়ছিলাম। এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে আমরা উইল এন্টার দ্য টুডে সেশন। তো আজকের সেশনটা হবে ডকুমেন্টেশন, মিন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রিলিজিং দ্য কার্গো, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর মেকিং দ্য পেমেন্ট। এই দুটো বিষয় নিয়ে আমরা আলাপ করব একেবারে চূড়ান্ত পর্যায়ের দিকে। এই আলাপ করতে যে আজকে টপিকসে আমরা কি কি কভার করব সেটা একটা গ্ল্যান্সে যদি আমরা প্রথমে একটু দেখি, সেটা নিয়ে সেটা একটু বলবো। সেটা হলো আমরা প্রথম যেটা লিখছি, হোয়াট ইজ ডকুমেন্টস এন্ড ডকুমেন্টেশন। আসলে ডকুমেন্টস নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, ডকুমেন্টেশনের পদ্ধতিটা কি সেটা নিয়ে অনেক কথাবার্তা বলি। আমরা এগুলো দেখবো, একটু জানতে চাই ডেফিনিশন গুলো, আসলে ডকুমেন্টস কাকে বলে আর ডকুমেন্টেশনের বিষয়টা কি। মিন দলিলপত্র কি, ডকুমেন্টস এর যদি আমরা বাংলা করি তাহলে যদি বলি দলিল, আইনের ভাষা এটাকে আমরা দলিলই বলবো। দলিলপত্র কি এবং এই কোন পদ্ধতিতে এটা করা হয়। রোল অফ ডকুমেন্টস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা আলাপ করেছি এর আগে, ইন্টারন্যাশনাল ট্রেড একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্য, এবং এই বাণিজ্যটা অধিকাংশ ক্ষেত্রে ঋণপত্রের ভিত্তিতে হয়, বাকিতে হয়। বাকি লেনদেন যখন হয় ডোমেস্টিকে তো অনেক কাগজপত্র লাগে, ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য আরো বেশি কাগজপত্র লাগে। দুই দেশের আইন কানুন, ইন্টারন্যাশনাল আইন কানুন এর সাথে সংশ্লিষ্ট থাকে। এটার ভূমিকাটা কি? এই ইন্টারন্যাশনাল ট্রেডের ডকুমেন্টেশনের মেইন গুডস রিলিজের জন্যই কি কি ডকুমেন্টস লাগে সেগুলো না আলাপ করব। সেটা আমরা একটা জিনিস দেখবো, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেটা দিয়ে পেমেন্ট করা হয়, ফরেন পেমেন্ট। আরটা দেখবো কমার্শিয়াল ডকুমেন্টস যেটা দিয়ে আমাদের মাল রিলিজের জন্য লাগে। আর আছে ট্রান্সপোর্ট ডকুমেন্টস মিন যে দলিলের মধ্য দিয়ে উম, মালামাল পরিবহন করা হয়। এই ট্রান্সপোর্ট ডকুমেন্টস এর বিভিন্ন বিষয়, বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল, এডব্লিউবি আমরা লিখছি, এটাকে বলো এয়ারওয়ে বিল, ট্রাক রিসিট, রেলওয়ে রিসিট, এইগুলো নিয়ে সার্টিফিকেট অফ অরিজিন, কমার্শিয়াল ইনভয়েস, তারপরে হলো ইন্স্যুরেন্স ডকুমেন্টস, তারপর আদার রিকোয়ার্ড ডকুমেন্টস, কোয়ারেন্টাইন আছে, সার্টিফিকেট অফ অরিজিন আছে, ক্লিন রিপোর্ট অন ফাইন্ডিংস আছে, অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়। হ্যাঁ, সেই হেলথ সার্টিফিকেট থাকে, যতগুলো সার্টিফিকেটের প্রয়োজন যদি থাকে, রেডিয়েশন সার্টিফিকেট থাকে, সেই ডকুমেন্টস গুলোকে সেগুলো আমরা একটু দেখব। আপনারা একটু বলবেন যে বিষয় এই বাইরে যদি আরো কোনো কিছু অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় সেটা বলবেন, আমরা সেই অন্তর্ভুক্ত বিষয় নিয়েও আলাপ করব। হ্যাঁ, এখন আমরা বললাম ডকুমেন্টস কি, দলিল কাকে বলে। দলিল হচ্ছে a piece of written, printed or electronic matter that provides information or evidence or that serves as an official record. Mean আমার অফিসে সংরক্ষণ করবার জন্য কোনো কিছু লিখিত অথবা আমার কম্পিউটারে অথবা আমার ইলেকট্রনিক মিডিয়াতে ধারণকৃত তথ্য অথবা সাক্ষ্য, এই জিনিসগুলো হবে দলিল। হবে আমার কাগজে কিছু লেখা থাকবে, অথবা সেগুলো আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে সংরক্ষণ করব যাতে কিছু তথ্যপত্র লেখা থাকবে, অথবা সেটা কিছু সাক্ষ্য বহন করবে, সেটা হলো ডকুমেন্টস। তাহলে ডকুমেন্টেশন কি? Documentation is a form of written or communicable information that
explains or describes a product, system or service. এই ডকুমেন্টেশন কিচ্ছু না, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি ডকুমেন্টেশনকে তৈরি করব, মেন দলিলপত্র তৈরি করার পদ্ধতি হচ্ছে ডকুমেন্টেশন। হ্যাঁ, তাহলে এটা দেখলাম, ডকুমেন্ট নিয়ে আমরা একটু আলাপ করলাম, ডকুমেন্টেশন নিয়ে আলাপ করলাম। এটা আমাদের এখানে না করলেও হতো, কিন্তু যেহেতু দলিল নিয়ে অনেক কথাবার্তা হয়, দলিল কাকে বলে আহ, আমরা সেটা জানি না অনেক সময়, এই জন্য আমরা দেখলাম। 3 নম্বর এসে আমরা যেটা দেখব যে ইন্টারন্যাশনাল ট্রেডে ডকুমেন্টস কি কি রোল প্লে করে, এটা আমাদের আমাদের আজকের আলোচনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি যদি না জানি, আমি যেটা নিয়ে আলাপ করব তার কাজটা কি, তার দায়িত্বটা কি, তার ভূমিকাটা কি, এইটা জানলে আমার কি অর্জন হবে। যদি আমি এটা না জানি, তাহলে আমার পক্ষে সেই বিষয়ে জ্ঞান অর্জন সঠিকভাবে করা সম্ভব হবে না। এই জন্য আমি দেখব, এই যে আমরা ডকুমেন্টেশনসটা করব, ডকুমেন্ট সম্পর্কে আলাপ করব, এই ডকুমেন্ট ইন্টারন্যাশনাল ট্রেডের এই পর্যায়ে সে কি কাজ করে। আমরা 6টি বিষয়ের কথা এখানে উল্লেখ করছি, সেটা আপনারা একটু মন দিয়ে দেখবেন। স্পেশালি ফর সেলস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, এই ডকুমেন্ট না হলে পণ্য বা সেবা বিক্রি করা যাবে না, ক্রয় করা যাবে না। আমরা দেখেছি প্রথম ক্রেতা এবং বিক্রেতার ভিতরে একটা কোটেশন হয়, দুইজনের ভিতরে আলাপ আলোচনা হয়, একজন একজনকে কোট করে পণ্যের দাম, সেটা নেগোসিয়েশন হয়, নেগোসিয়েশন হওয়ার পরে যখন ফাইনাল হয়, ফাইনাল হলে তখন কি হয়, একটা প্রোফর্মা ইনভয়েস ইস্যু হয়। এই প্রোফর্মা ইনভয়েস অথবা ইন্ডিয়েন্টের মধ্য দিয়ে লেটার অফ ক্রেডিটের সূত্রপাত হয়। হ্যাঁ, তারপরে যখন কি হয়, পণ্য যখন জাহাজীকরণ করা হয়, তখন রপ্তানিকারক মিন বিক্রেতা মিন বেনিফিশিয়ারি আবার একটা ইনভয়েস ইস্যু করে। সেই ইনভয়েসটাকে বলা হয় কমার্শিয়াল ইনভয়েস বা ফাইনাল ইনভয়েস। হ্যাঁ, তাহলে দেখা গেল একটা কোটেশনের পরবর্তীতে প্রোফর্মা ইনভয়েস দিয়ে যখন সেল পারচেজ শুরু হলো, কমার্শিয়াল ইনভয়েস ইস্যুর মধ্য দিয়ে সেটা শেষের দিকে আগাতে থাকলো। তারপর ট্রান্সপোর্টেশন, আমরা আলাপ করছি এর আগে অনেক সময়, আপনি ঢাকা থেকে একটা একটা কেমিক্যাল পাঠাবেন যশোরে, আপনাকে একটা ট্রাক চালান দিতে হবে। ইন্টারন্যাশনাল ট্রেডে তো শুধু শুধু ট্রাক থাকে না, শুধু বাস থাকে না, শুধু ট্রেন থাকে না, শুধু বিমান থাকে না, শুধু লঞ্চ থাকে না, বরং সব ট্রান্সপোর্ট গুলোর কম্বাইনেশন এখানে থাকে। সব ট্রান্সপোর্ট গুলোর কম্বাইনেশন এখানে থাকে। কম্বাইনেশন মিন একসাথেও থাকতে পারে, আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাও থাকতে পারে। সেই ট্রান্সপোর্ট গুলো কি, সেই ট্রান্সপোর্ট গুলোর সাথে কোন কোন ডকুমেন্ট রিলেট করে সেগুলো আমরা দেখব। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস এন্ড অবটেইনিং ফাইন্যান্স, আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রেডে শুধু মাল আসবে সেটা না, আমরা লেটার অফ ক্রেডিটের অপারেশনস যখন দেখছিলাম, একটা লেটার অফ ক্রেডিটের লাইফ সাইকেল যখন আমরা দেখছি, তখন আমরা গ্রাফের মধ্য দিয়ে, ছকের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। ডকুমেন্ট যখন আমার কাছে পৌঁছে যায়, মিন ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট যখন চলে আসে, ইস্যুইং ব্যাংক ডকুমেন্টস গুলো এন্ডোর্স করে, মিন ট্রান্সপোর্ট ডকুমেন্টস এন্ডোর্স করে ইম্পোর্টারের কাছে দিয়ে দেয় ফর রিলিজিং দ্য গুডস ফ্রম দ্য রেসপেক্টিভ কাস্টমস হাউস। আর কি করে, ফরেন পেমেন্ট সে ইস্যু করে রিলিজ করে দেয়। কাজে এই ফরেন পেমেন্ট রিলিজ করতে গেলে যে ডকুমেন্টস এর প্রয়োজন হয়, সেটাকে বলবো আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো দেখব। এরপরে আর কিছু বিষয় আলাপ করে, সেটা স্টোরেজ অফ দ্য গুডস, পণ্য কিভাবে স্টোরেজ করবেন, সেফটি সিকিউরিটি অ্যান্ড সেফগার্ড, এগুলো যদি থাকে সেগুলো এই ডকুমেন্টসে কভার করবে। তারপরে হচ্ছে ফুলফিলমেন্ট অফ বায়ার সাপ্লায়ার্স এন্ড ট্রান্সপোর্টার্স এন্ড লিগ্যাল এন্ড কমার্শিয়াল নিড এন্ড ডিমান্ডস। এর বাইরে যদি বায়ারের কোনো ডিমান্ড থাকে, আমরা যেটা বললাম, আপনি অ্যাসিড ইম্পোর্ট করবেন, অ্যাসিডের জন্য অ্যাজ পার রিকোয়ারমেন্টস অফ দ্য রেগুলেটরি বডি কন্ট্রোলিং অথরিটি, আপনাকে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। এখন এই ডকুমেন্টস গুলো কে সাবমিট করবে, ডেফিনেটলি এক্সপোর্টারের কান্ট্রি থেকে কিছু ডকুমেন্টের প্রয়োজন হতে পারে, লোকাল কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হতে পারে, সেগুলো আমাদেরকে সাবমিট করতে হবে। বেসিক্যালি
ইন্টারন্যাশনাল ট্রেডে ডকুমেন্ট এইভাবে রোল প্লে করে। অ্যাজ পার এক্সাম্পল আপনাকে বললাম, আপনি আপনি নাইট্রিক অ্যাসিড ইম্পোর্ট করছেন। এই নাইট্রিক অ্যাসিড ইভেন কোন কোন রাস্তা দিয়ে পরিবহন করা হবে, সেই রাস্তা দিয়ে পরিবহন করার জন্য লোকাল পারমিশনেরও প্রয়োজন হবে। ইন্টারন্যাশনাল কাগজপত্র তো আপনার প্রয়োজন হবে, লোকাল ডকুমেন্টেশনও প্রয়োজন হবে। কাজে যদি ডকুমেন্টস না থাকে, কোনো ক্রমেই আপনি পণ্য পরিবহন করতে পারবেন না। কাজে ডকুমেন্টস একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ফর অপারেটিং দ্য ফরেন ট্রেড। এখন আমরা দেখব বেসিক্যালি ফরেন ট্রেডে ডকুমেন্টেশনের ক্ষেত্রে এই পর্যায়ে এসে কি কি ডকুমেন্টস, কয় ধরনের ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়। টাইপস অফ ডকুমেন্টস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ডকুমেন্টস লিখছি, বাম পাশে একটা বিষয় আমরা লিখছি, ডান পাশে একটা বিষয় আমরা লিখছি। বেসিক্যালি টু টাইপস অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রিলিজিং দ্য গুডস অ্যান্ড মেকিং দ্য পেমেন্ট। নাম্বার ওয়ান, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। একটা বিষয়, আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আমরা দেখব। দ্বিতীয় নম্বর হলো কমার্শিয়াল ডকুমেন্টস। কমার্শিয়াল ডকুমেন্টস এর ভিতরে তিনটা ডকুমেন্টস অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং যারা আইনে বিশেষজ্ঞ তারা এই কমার্শিয়াল ডকুমেন্টসকে চার ভাগে ভাগ করছেন। সেই চার ভাগের তিনটা আমরা স্পেসিফিক, এবং আরেকটার ভিতরে অনেকগুলো ডকুমেন্টস আছে, সেগুলো আমরা দেখব। এক নম্বর হলো কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস কি, আমরা এর আগে আলোচনা করছি। দুই নম্বর হলো ট্রান্সপোর্ট ডকুমেন্টস। ট্রান্সপোর্ট ডকুমেন্টস নিয়েও আমাদের কিছু আলোচনা আছে। ইন্স্যুরেন্স ডকুমেন্টস নিয়েও আলোচনা আছে। এইগুলো নিয়ে পূর্বে আমরা কিছু আলোচনা করছি, আজকে আমরা একটু বিশদ আলোচনা করব। আর যেটা লাগবে, আদার ডকুমেন্টস। মেইন কমার্শিয়াল ডকুমেন্টস তাহলে আমরা দেখলাম চার প্রকার। একটা হলো কমার্শিয়াল ইনভয়েস, একটা হলো ট্রান্সপোর্ট ডকুমেন্টস, একটা হলো ইন্স্যুরেন্স ডকুমেন্টস, আর একটা হলো আদার ডকুমেন্টস। আদার ডকুমেন্টস এর ভিতরে কি কি থাকবে? সার্টিফিকেট অফ অরিজিন, প্যাকিং লিস্ট, ইন্সপেকশন ডকুমেন্টস, মিন ইন্সপেকশন সার্টিফিকেটস, phytosanitary certificates, any other documents required by the এলসি। আমরা যেটা দেখবো, এলসি যেই কাগজগুলো চাইবে, সে যদি হিউম্যান কনজাম্পশন সার্টিফিকেট চায় সেটা দিতে হবে। সেটা যদি লেখা হয় যে এনভায়রনমেন্ট সার্টিফিকেট, লেটার অফ ক্রেডিট চেয়ে দে, সেগুলো দেওয়া লাগবে। মেন যত ধরনের ডকুমেন্টস, এই তিন প্রকারের ডকুমেন্টস এর বাইরে যত প্রকার ডকুমেন্টস আছে, সবগুলো আদার ডকুমেন্টস এ কভার করবে। আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা দেখছি। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসে বলা আছে বিল অফ এক্সচেঞ্জ ড্রাফট। এই বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফটটা কি, আমরা একটু দেখি। ইন্টারন্যাশনাল ট্রেডে এই পর্যায়ে এসে ডকুমেন্টসকে দুই ভাগে ভাগ করা হয়। ডকুমেন্টসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো একটা হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আর একটা হলো কমার্শিয়াল ডকুমেন্টস। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর ভিতরে আছে বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ কে বলা হয় ড্রাফট। আমরা যখন লেটার অফ ক্রেডিট, ইন প্র্যাকটিক্যাল উই হ্যাভ সিন দ্য লেটার অফ ক্রেডিট সাম অফ দ্য কেসেস মেনশন ড্রাফট ইনস্টেড অফ বিল অফ এক্সচেঞ্জ। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। যদি মনে না থাকে, আজকে আমরা একটু দেখব, সেটা আবার একটু প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে এখন আমরা দেখব বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে। A bill of exchange is an instrument in writing containing an unconditional order signed by the maker directing a certain person to pay on demand or at fixed or determinable future time a certain sum of money only to or to the order of a certain person or to the bearer of the instrument. বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। এটা যদি আপনি চেকের সাথে তুলনা করেন, আমরা মিলাই পড়তে পারি। আপনি একটা চেক দিলেন একজনকে, আপনার নাম আব্দুল হামিদ, আপনি আব্দুল করিমকে একটা চেক দিলেন। চেক, আপনার টাকা আছে ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংকের একটা চেক ইস্যু করে দিলেন যে আব্দুল হামিদকে এত তারিখে আগামী
1/1/2026 তারিখে প্লিজ 10,000 টাকা প্রদান করুন, লিখে আপনি নিচে সই করে দিলেন। দিলে ও যখন ব্যাংকে নিয়ে যাবে আব্দুল করিম, ব্যাংক 1 তারিখে 10,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে ব্যাংক দিয়ে দিবে। ঠিক বিল অফ এক্সচেঞ্জ হলো এরকম আনকন্ডিশনাল অর্ডার, একটা ফরেন ব্যাংক লেটার অফ ক্রেডিটের বিপরীতে ইস্যু করবে এবং ব্যাংকে বলবে এই ডকুমেন্টের বিপরীতে এটা ইস্যু করা হয়েছে, দয়া করে আপনি এই টাকাটা, এই অ্যামাউন্টটা, এই কারেন্সিটা পেমেন্ট করেন। সোজা কথায় এক। হ্যাঁ, এ ঠিক চেকের কনসিডারে যদি কল্পনা করেন, চেক হলো লোকালি, এখানে বিল অফ এক্সচেঞ্জ যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেডের কনসিডারেশনে আমরা আলাপ করছি, সেই জন্য 2 নম্বরে আমি লিখছি এ বিল অফ এক্সচেঞ্জ ইজ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট for for mitigating, for paying the foreign transaction amount। 3 নম্বর আমি লিখছি ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইট মে বি কল্ড ড্রাফট। ইন্টারন্যাশনাল ট্রেডে অধিকাংশ অনেক ক্ষেত্রে আমরা এটাকে কি বলি, ড্রাফট বলি, তাই না? দেখি আদৌ এটা বলি কিনা। আমরা আগেও আলাপ করছি, আপনাদের বললে আপনারা বিব্রত হবেন। এটা কোথায় লেখা থাকে আমি সেটা একটু দেখব। 46 এর F, আমরা সুইফটের এই বাম পাশের শব্দগুলোকে আমরা বলি এফ। এফ মানে ফিল্ড। সুইফট ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য আদান প্রদান, যেই যেই সফটওয়্যার, যেই ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আমরা করি সেটাকে বলি সুইফট, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। হুম, এই সুইফটের F46 এর 1 নম্বর কলমে লেখা আছে ডকুমেন্টস রিকোয়ার্ড। এই ডকুমেন্টস এর 1 নম্বরে আমরা বলছি বেনিফিশিয়ারিজ ড্রাফট ইন ডুপ্লিকেট ড্রন অন ইসলামী ব্যাংক বাংলাদেশ, পরে এক কথা। হ্যাঁ, এই বেনিফিশিয়ারিজ ড্রাফট ইন ডুপ্লিকেট, এই বেনিফিশিয়ারিজ এর ড্রাফট আপনার লাগবে। এই ড্রাফটটাই হইল বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ কে আমরা কি বলছি, এখানে বলছি যে সাম অফ দ্য কেজেস ইন্টারন্যাশনাল ট্রেড বিল অফ এক্সচেঞ্জ ইজ কল্ড ড্রাফট। আমরা সাথে সাথে উত্তরটা পেলাম বেনিফিশিয়ারিজ ড্রাফট। এ ড্রাফট মিন বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কোনো প্রশ্ন? হুম, শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ শুনতে পাচ্ছেন কিনা জি স্যার, জি স্যার। বলেন, প্রশ্ন থাকলে বলেন। নাই স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারলেন সেটা একটু বলেন না। ড্রাফট আর বিল অফ এক্সচেঞ্জ এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? স্যার, ড্রাফটই তো হলো বিল অফ এক্সচেঞ্জ স্যার। ড্রাফট, যা বিল অফ বিল এক্সচেঞ্জ কে ড্রাফট বলে আর কি। হ্যাঁ, যা বিল অফ এক্সচেঞ্জ, যে বিল অফ এক্সচেঞ্জ সেটাই সেটাই ড্রাফট। গুড। আমরা বিল অফ এক্সচেঞ্জ দেখাইছি সেদিন, আমরা আজকে যেহেতু আলোচনা ওইটাতে আমরা আর দেখাতে যাব না। 3 নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। এই কমার্শিয়াল ইনভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমার্শিয়াল ইনভয়েস আমরা বলছি কি, আমরা লেটার অফ ক্রেডিটে একটা প্রোফর্মা ইনভয়েস দিয়ে আমরা এলসি ইস্যু করি, তাই না? কি করি? লেটার অফ ক্রেডিট শুরু করি কি একটা প্রোফর্মা ইনভয়েস দিয়ে। এই জায়গাটাতে আমরা লিখি 45 এর লিখি F45 প্রোফর্মা ইনভয়েসকে আমরা কোড করি। এই এই দেখেন আমি লিখছি অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস। ঠিক আছে, এই অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস দিয়ে আমরা ইস্যু করলাম। এই প্রোফর্মা ইনভয়েসটাতে অ্যামাউন্ট ছিল 2,000, 20,000 মার্কিন ডলার, 32B, 20,000 মার্কিন ডলার। এই 20,000 মার্কিন ডলারে
500 মেট্রিক টন ডলোমাইট ছিল। এই ডলোমাইটটার উল্লেখ ছিল প্রোফার্মা ইনভয়েস নম্বরে, যেটা নাম্বার, এটা প্রোফার্মা ইনভয়েস আমরা অনেক দেখিয়েছি। আমরা এটা এই জন্য আলোচনা করব না। আমরা এখন আলাপ করছি কমার্শিয়াল ইনভয়েস নিয়ে। এই কমার্শিয়াল ইনভয়েস হলো চূড়ান্ত ইনভয়েস। আমরা বলছি প্রোফার্মা ইনভয়েস দিয়ে যখন লেটার অফ ক্রেডিট স্থাপন করলাম, কমার্শিয়াল ইনভয়েস দিয়ে হবে মাল পরিবহনের দলিল। প্রোফার্মা ইনভয়েস দিয়ে যদি লেটার অফ ক্রেডিট শুরু করি, কমার্শিয়াল ইনভয়েস দিয়ে আমরা ওই লেটার অফ ক্রেডিট অপারেশনস কে শেষ করার চেষ্টা করব, এবং শেষ হয়। হ্যাঁ, যখন আপনি পণ্য জাহাজীকরণ করবেন, শিপমেন্ট করবেন, শিপমেন্ট করার পরে যে ইনভয়েসটা ইস্যু করবেন ওইটাকে বলবো আমরা কমার্শিয়াল ইনভয়েস। সবসময় এটাকে কমার্শিয়াল ইনভয়েস বলে না, কখনো কখনো এটাকে বলা হয় ফাইনাল ইনভয়েস, কখনো কখনো এটাকে বলা হয় ট্যাক্স ইনভয়েস, কখনো কখনো এটাকে বলা হয় কনসোলার ইনভয়েস, কখনো কখনো বলা হয় শুধু ইনভয়েস। আমি যেটাই বলি না কেন, সব বাক্যগুলো ঠিক আছে। আমাকে খেয়াল রাখতে হবে লেটার অফ ক্রেডিট টেক্সটে কোনটা উল্লেখ করে। এক একটার কিছু নেচার ক্যারেক্টার পরিবর্তন আছে, তবে কমার্শিয়াল ইনভয়েস, ফাইনাল ইনভয়েস এবং শুধু ইনভয়েস, এই তিনটা মূলত এক। আমরা দেখব লেটার অফ ক্রেডিট কি বলছে। লেটার অফ ক্রেডিট যেটা চাইবে আমরা সেটা ইস্যু করব মাল শিপমেন্ট করার পর। এখন আমরা বললাম F46 এর ডকুমেন্টস কি কি আসে, মোটামুটি রিকোয়ার্ড ডকুমেন্টস, সেগুলো যেগুলো সচরাচর চাওয়া হয় সেগুলো F46 এর বলা হয়। একে আমরা দেখছি সে দিছে ড্রাফট, আমরা 2 নম্বর দেখব বেনিফিশিয়ারিজ ম্যানুয়ালি সাইন 6-fold কপিস ইনভয়েস। ঠিক আছে, তাহলে এটা কি 6-fold, ফোল্ড মানে প্রকার, তাহলে ম্যানুয়ালি সাইন 6 কপিস ইনভয়েস। এখানে কিন্তু সে কমার্শিয়াল ইনভয়েস বলেনি। সে যদি এই জায়গায় এটা কমার্শিয়াল ইনভয়েস না বলে শুধু ইনভয়েস বলে, তাহলে কোনো সমস্যা নাই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো বেনিফিশিয়ারিজ ম্যানুয়ালি সাইন, হয় দ্য ব্যাংক হ্যাজ রিটেন দ্য ম্যানুয়ালি সাইন। আমরা আলাপ করছি লেটার অফ ক্রেডিট অপারেশনস এর সময় যে যদি কোনো জায়গাতে অস্পষ্টতা থাকে আইনে, ব্যাংকাররা যদি মনে করে এই জায়গায় সুস্পষ্ট করে না লিখলে আমাদের স্বার্থ হানি হতে পারে, স্বার্থের আমরা লিগ্যাল সাপোর্ট নাও পেতে পারি, তখন তারা সুনির্দিষ্টভাবে কিছু বিষয় উল্লেখ করে। এখানে লিখছে ম্যানুয়ালি সাইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ম্যানুয়ালি সাইন? আমাকে হাত দিয়ে সই করতে হবে। হয়তো আইনে এমন কিছু বিষয় আছে হাত দিয়ে সই না করলেও সমস্যা ছিল না, এই জন্য ব্যাংক বলে দিছে ম্যানুয়ালি সাইন। এই জন্য ম্যানুয়ালি সাইন করতে হবে, হ্যাঁ, হাতে স্বাক্ষর করতে হবে। তাহলে কি দেখলাম তাহলে কি দেখলাম এখানে যা ইনভয়েস তাই কমার্শিয়াল ইনভয়েস, এবং এই ইনভয়েস এলসি বলছে হাতে স্বাক্ষরিত হবে। হ্যাঁ, 3 নম্বরে বলছে কমার্শিয়াল ইনভয়েস ইজ এ লিগাল ডকুমেন্টস বিটুইন দ্য এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার। এটা তো আমরা আলাপ করলাম আগে, এত সময় আলাপ করছি। এটা বাণিজ্যিক দলিল, পণ্য শিপমেন্ট করার পরে এক্সপোর্টার এটা ইস্যু করবে। ক্লিয়ারলি স্টেটস দ্যাট গুডস বিং সোল্ড এট দ্য অ্যামাউন্ট দ্য ইম্পোর্টার ইজ টু পে, মিন যেই দাম ঠিক হয়েছে সেই দামে পণ্য শিপমেন্ট করা হয়েছে এবং এইটা ইম্পোর্টার পরিশোধ করবে। 3 নম্বরে আমরা বলছি যে কমার্শিয়াল ইনভয়েস ইজ ওয়ান অফ দ্য মেইন ডকুমেন্টস ইউজড বাই কাস্টমস ইন ডিটারমাইনিং দ্য কাস্টম ডিউটিস। এইটাতে ভ্যালু লেখা থাকে, মূল্য লেখা থাকে। এই মূল্যের উপরে ভিত্তি করে কাস্টমস, আমরা দেখেছি কাস্টমসের কাজ কি, কাস্টমস ইজ দ্য রেগুলেটরি অথরিটি ডিটারমাইন দ্য গুডস, classification of the goods, assessment of the goods, and finally collection the duties, impose, levied the taxes and duties, and collection from the importer. কাস্টমস এর অনেকগুলো কাজ হলো পণ্যের শ্রেণীবিন্যাস করা, পণ্য বৈধ না বৈধ সেটা দেখা, এর দলিলপত্র সঠিক আছে কিনা সেটা দেখা, এবং ইনভয়েসে যে মূল্য লেখা থাকে সেই মূল্য সঠিক আছে কিনা সেটা দেখা। সেটা দেখে, এইগুলো দেখতে যে তারা বিল অফ এন্ট্রি প্রয়োগ করে, বিল অফ এন্ট্রি ব্যবহার করে,
তারপরে তারা ডিউটি কালেকশন করে পণ্য ছাড় করে। কাজে কাস্টমসে পণ্য শুল্কায়ন, ক্লাসিফিকেশন এবং ছাড়করণের জন্য কমার্শিয়াল ইনভয়েস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কমার্শিয়াল ইনভয়েস ইজ এ বিল ফর দ্য গুডস ফ্রম দ্য সেলার টু বায়ার। আমরা আলাপ করছি ডেফিনিটলি বিল, এটা চালান। এটা আসলে আমাকে যেই পরিমাণ ভ্যালু উল্লেখ থাকবে সেটা দিতে হবে। These documents are often used by the authority to determine the true value of the goods when assessing the import value assessable below customs tariff duties. ডেফিনিটলি একই কথা। আমরা আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন সিস্টেম আমরা পড়ছি, সেই জায়গাগুলোতে দেখছি কমার্শিয়াল ইনভয়েসে যে ভ্যালু লেখা থাকে সেটাকে আমরা বলি ট্রানজাকশন ভ্যালু। এই ট্রানজাকশন ভ্যালু অনেক ক্ষেত্রে কাস্টমস নাও মানতে পারে, কারণ পণ্য ক্লাসিফিকেশন এবং শুল্কায়ন করবার জন্য কাস্টমসের একটা রুলস আছে, আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000, আমরা সেটা পড়ছি। এই যে কাস্টমস অ্যাসেসেবল ভ্যালু নির্ধারণ করে, এই অ্যাসেসেবল ভ্যালুর উপরেই শুল্ক কর আরোপিত হয়। এই অ্যাসেসেবল ভ্যালু নির্ধারণের জন্য কমার্শিয়াল ইনভয়েস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Must be issued by the beneficiary exporter with some exceptions. আমরা এটা কি বললাম? এটা কে ইস্যু করবে? এক্সপোর্টার ইস্যু করবে, বেনিফিশিয়ারি ইস্যু করবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, আমরা সেটা দেখছি। আমরা যেদিন ইউসিপিডিসি পড়েছিলাম সেটা আমরা দেখছি ট্রান্সফারেবল এলসি। এলসি ট্রান্সফার করা যায়, অনেক ক্ষেত্রে থার্ড পার্টি ডকুমেন্ট ইস্যু করে। এইরকম যদি ক্ষেত্র হয় সেখানে বেনিফিশিয়ারি কি হবে? বেনিফিশিয়ারি যদি কমার্শিয়াল ইনভয়েস ইস্যু না করে সেক্ষেত্রে ডকুমেন্টসকে ত্রুটিপূর্ণ করা যাবে না। মাস্ট বি মেড আউট ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ইম্পোর্টার। ইম্পোর্টারের নাম থাকতে হবে। মাস্ট বি মেড ইন দ্য সেম কারেন্সি অফ দ্য ক্রেডিট। যেই কারেন্সিতে আমি এলসি করছি আমার কমার্শিয়াল ইনভয়েস সেই কারেন্সিতে হতে হবে। যদি আমি ইউএস ডলারে করি ইউএস ডলার, যদি আপনি ডয়েস মার্কে করি ডয়েস মার্ক, যদি আমি ইউরোতে করি ইউরো। ডেসক্রিপশন অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস করেসপন্ডস উইথ দ্য ক্রেডিট। আমি কি করব? আমি যেই যেই বর্ণনা, মালের যে বর্ণনা আমি লেটার অফ ক্রেডিটে লিখছি, অবশ্যই অবশ্যই কমার্শিয়াল ইনভয়েসে সেই বর্ণনা থাকতে হবে, কোনো পরিবর্তন নেই। সিগনেচার নো রিকোয়ার্ড। এই বিষয়গুলো আমরা আলাপ করছিলাম। ম্যানুয়ালি সাইন্ড এখানে আমাদের ইউসিবিডিসি 600 যেদিন আমরা পড়ছি সেদিন দেখেছিলাম প্রোফর্মা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েসের ক্ষেত্রে বলা হয়েছিল কমার্শিয়াল ইনভয়েসে যদি সিগনেচার না করা হয় কোনো সমস্যা নাই। এই জন্য আমরা বলে দিছি ম্যানুয়ালি সাইন কমার্শিয়াল ইনভয়েস করতে হবে। এখন আমরা একটা কমার্শিয়াল ইনভয়েস দেখব। এটা হলো কমার্শিয়াল ইনভয়েস। 1 নম্বর শর্ত ছিল আমার কমার্শিয়াল ইনভয়েস, এলসি বলছে ইনভয়েস, এ লিখছে কমার্শিয়াল ইনভয়েস, ফুলফিল। আমরা প্রত্যেকটা কন্ডিশন যদি এখানে মিলায় সেটা কি? এটা কি হবে? কমার্শিয়াল ইনভয়েস দ্য বিল ফর দ্য গুডস, কমার্শিয়াল ইনভয়েস দ্য মেইন ডকুমেন্টস। কমার্শিয়াল ইনভয়েস মালের দাম লেখা থাকবে, কমার্শিয়াল ইনভয়েসকে দিয়েই অ্যাসেসেবল ভ্যালু নির্ধারণ করতে হবে। একটা জিনিস দেখি, এইটা হলো বলছি কি কমার্শিয়াল ইনভয়েস আমরা কতগুলো বিষয় পড়ছি, একটা বিষয় আমরা পড়ছি বেনিফিশিয়ারি ইস্যু করবে। সাম অফ দ্য কেসেস আদার বেনিফিশিয়ারি মে ইস্যু। এই জায়গায় বেনিফিশিয়ারি ছিল এই লেটার অফ ক্রেডিটের এলং ইলেকট্রনিক্স টেকনোলজি, সে ইস্যু করছে। 2 নম্বরে আমরা বলছি কি যে ইম্পোর্টার সরাসরি তার নামে ইস্যু করতে হবে, এই সনি তার নামে এটা ইস্যু করছে। 3 নম্বরে আমরা বলছি কি যেই ভাষায় লেটার অফ ক্রেডিট সেই ভাষাতেই ডকুমেন্ট ইস্যু করতে হবে। কমার্শিয়াল ইনভয়েস এটা ছিল ইংরেজি, ইংরেজিতে করছে। এরপরে আমরা বলছি কি এইটাতে একটা ভ্যালু থাকবে, যেই ভ্যালুকে যেই ভ্যালুকে মূল্য ধরে কাস্টমস কি করবে সেটা অ্যাসেসেবল ভ্যালু নির্ধারণ করবে। এই ভ্যালু হলো 8775, এটা হলো ভ্যালু। আমরা সর্বশেষ লিখছিলাম সিগনেচার নট রিকোয়ার্ড। আমরা বলছি সিগনেচার নট
রিকোয়ার্ড, কিন্তু আমার লেটার অফ ক্রেডিট বলছে ম্যানুয়ালি সাইন, এই জন্যই দেখেন ম্যানুয়ালি সাইন করে দিছে। এরপরে আমরা একটা জিনিস লিখলাম এন্ডোর্সমেন্ট। এই জন্য ব্যাংক এখানে কি করছে দেখেন, ইনভয়েস ভ্যালু সার্টিফাই করে দিছে কত, 8,778। এই লিখছে ইনভয়েস ভ্যালু সার্টিফাইড 8,778 লিখে ব্যাংকের দুজন অফিসার সই করছে। এটা হলো কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েসের বেসিক বৈশিষ্ট্য হলো ইউসিবিডিসি বলছে সিগনেচারের দরকার নাই, কিন্তু লেটার অফ ক্রেডিট, যেহেতু লেটার অফ ক্রেডিট বলে দিছে, লেটার অফ ক্রেডিট বলে দিছে কি, লেটার অফ ক্রেডিট বলছে ম্যানুয়ালি সাইন থাকতে হবে, এই জন্য আমাকে ডকুমেন্ট অবশ্যই ম্যানুয়ালি সাইন হইতে হবে, কোনো পার্থক্য নাই। আমরা আর একটু দেখবো ইউসিপিডিসি, ইউসিপিডিসিটা কোথায় বলা আছে যেটা ম্যানুয়াল সাইন সাইন লাগবে না, সেটা আপনাদেরকে একটু দেখায়, দেখালে আপনারা বুঝতে পারবেন। আমরা আগেও একাধিকবার দেখিয়েছি, এখনো একটু দেখাবো। হ্যাঁ, একটু আমরা এটা বের করি। আমরা তো ইউসিপিডিসি আপনাদেরকে দেখিয়েছে আগে, তাই না? দেখছেন আপনারা ইউসিপিডিসিটা কি দেখছেন কেউ? এখানে আছেন যে কেউ ইউসিপিডিসিটা দেখছেন এমন কেউ আছেন? একটু কথা বলবেন। ইউসিপিডিসি দেখছেন এমন কেউ আছেন কিনা? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? না স্যার, নেই স্যার। কেন? আমি ইউসিপিডিসি আপনাদেরকে এত পড়ালাম গতদিন, গতদিন এটা দিলাম, এটার আর্টিকেল গুলো আপনাদেরকে দেখালাম, এখন বললেন ইউসিপিডিসি নাই, তাহলে হবে? এইটা হলো ইউসিপিডিসি। আমরা 39টা আর্টিকেল ছিল গত ক্লাসে পড়াইছি না? গত ক্লাসে আমরা ধরে ধরে এটা পড়ালাম, দেখালাম, ঠিক আছে? এটাতে আমরা দেখাবো, আমি এতটুকু বলছিলাম যে কমার্শিয়াল ইনভয়েস আমাদের পরের আলোচনায়, আমরা যেদিন ডকুমেন্টেশনস পড়বো সেটাতে কমার্শিয়াল ইনভয়েস নিয়ে ব্যাপক আলোচনা আছে, এই জন্য আমরা কমার্শিয়াল ইনভয়েস বেশি আলাপ করি নাই। আমি এই জন্যই আজকে এটা একটু দেখালাম। দেখেন কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস সম্পর্কে কোথায় বলা আছে, আর্টিকেল নাম্বার 18। এই দেখেন এটা বলা আছে নিড নট সাইন, সই লাগবে না। আমার এখানে কোনো কাজ নাই, আমার কাজ হলো ঠিক আইনে যেটা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরা। আমরা এটা বলছি আইন লাগবে না, কিন্তু লেটার অফ ক্রেডিট বলছে, লেটার অফ ক্রেডিট বলছে যে নো, লেটার অফ ক্রেডিট বলছে নো, তোমার ভাই ওইটা ও যা বলছে তা বলছে, সাইন লাগবে। এই জন্যই কি করছে, এই জন্য কমার্শিয়াল ইনভয়েসে সাইন করে দিছে। এটা হলো ব্যাপার। আমরা কমার্শিয়াল ইনভয়েস গেলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কমার্শিয়াল ইনভয়েসে যে বিষয়গুলো দেখলাম, এলসিতে যে ভাষা থাকবে, যেই ভাষায় ইনস্ট্রাকশন করবে সেই ভাষাতে কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করতে হবে। কমার্শিয়াল ইনভয়েস পণ্য জাহাজীকরণ করার পরে ইস্যু করা হয়। কমার্শিয়াল ইনভয়েসে একটা ভ্যালু থাকে, যে ভ্যালুটাকে লেটার অফ ক্রেডিটের ভ্যালুকে রিলেট করবে। কাস্টমস অ্যাসেসেবল ভ্যালু নিরূপণ করে, এই ভ্যালুর উপরে ভিত্তি করে এইটাতে এক্সপোর্টারের নাম ইন বেনিফিশিয়ারি নাম থাকতে হবে, এটাতে ইম্পোর্টারের নাম ইন অ্যাপ্লিক্যান্টের নাম থাকতে হবে, ঠিক আছে? এইটা এইটায় এইটাতে কি হবে, পণ্যের মূল্য, পণ্যের দাম, পণ্যের বর্ণনা সুস্পষ্ট করে লিখতে হবে। এটা হলো কমার্শিয়াল ইনভয়েস। এটা
পণ্য জাহাজীকরণ করার পরে ইস্যু করা হয়, মাল ছাড়ানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক এটাতে যে ভ্যালু থাকে সেটাকে সার্টিফাই করে দেয় এবং দুইজন অফিসার এটাতে সই করে। একজন অফিসার করলেও হয়, আইনে কোনো বার নাই। এখন আমরা দেখব ট্রান্সপোর্ট ডকুমেন্টস। এই ট্রান্সপোর্ট ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমরা জানি, আমরা কি জানি, পানিপথে পণ্য পরিবহন করা হয়, আকাশপথে করা হয়, নদীপথ সারফেস ট্রান্সপোর্ট মিন রাস্তার উপর দিয়ে, রোডে ব্যবহার করা হয়, রেইলে পরিবহন করা হয়। এই পরিবহন করতে গেলে এক এক পরিবহনে এক এক ধরনের ডকুমেন্টস লাগে। হ্যাঁ, যেই ডকুমেন্টস গুলো কিভাবে তৈরি করে, এই ডকুমেন্টস গুলো যে ইস্যু করে তার দায়িত্বটা কি, যার প্রতি ইস্যু করা হয় তার ভূমিকাটা কি, তার দায়িত্বটা কি, তার ঝুঁকিটা কি, সেটা আমরা একটু দেখব, নিয়ম কানুনটা আমরা দেখব। আর একটা জিনিস হলো ট্রান্সপোর্ট ডকুমেন্টসটা হলো অবশ্যই সেটাও ট্রান্সফারেবল ডকুমেন্টস। এটা হলো মালের মালিকানা। এই মালিকানা উম, একজন থেকে আরেকজনে স্থানান্তরিত হয়। লেটার অফ ক্রেডিট যখন থাকে, এই লেটার অফ ক্রেডিটে যখন ব্যাংকের নাম লেখা থাকে এই ট্রান্সপোর্ট ডকুমেন্টসে, তখন মালের মালিক থাকে ব্যাংক। এন্ডোর্সের মধ্য দিয়ে ব্যাংক কি করে, মালিকানা স্থানান্তরিত করে। হ্যাঁ, তাহলে ট্রান্সপোর্ট ডকুমেন্টস কি? এই ট্রান্সপোর্ট ডকুমেন্টস আর দ্য কি এলিমেন্টস ইন দ্য ফিল্ড অফ ইন্টারন্যাশনাল ট্রেড। যেটা বললাম, ইট ইজ দ্য টাইটেল অফ দ্য গুডস। এটাতে মালের মালিকানা থাকে, একজন এন্ডোর্সমেন্টের মধ্য দিয়ে মালের মালিকানা আর একজনের কাছে হস্তান্তরিত করে। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। বি নাম্বারে বলছি, ইট ইজ দ্য লিগাল অ্যান্ড কমার্শিয়াল ইনস্ট্রুমেন্টস দ্যাট সাপোর্ট দ্য মুভমেন্ট অফ দ্য গুডস ফ্রম দেয়ার পয়েন্ট অফ অরিজিন টু দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। ডেফিনিট, যেই জায়গা থেকে পণ্য জাহাজীকরণ করা হবে সেটা থেকে পণ্য যে জায়গাতে পরিবহন করা হবে, এই দুটোকে ভিতরে একটা কোরিলেট করবে। দুটো জায়গার কথা এখানে উল্লেখ থাকবে। সি নম্বর হচ্ছে কি, এ ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইজ এ ডকুমেন্ট দ্যাট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য কার্গো বিং ট্রান্সপোর্টেড। কোন কার্গোতে এই পণ্য পরিবহন করা হবে সেটা সম্পর্কে বিশদ বিবরণ এটাতে থাকতে হবে। 4 নম্বরে আমরা বলছি এ ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইজ অলসো দ্য ডিড অফ দ্য ডিটেল অফ দ্য ডকুমেন্টস। আমরা বলছি মালের মালিকানা, এই কাগজে মালের মালিকানা লেখা থাকে কমার্শিয়াল ইনভয়েসের সাথে। তাহলে বিল অফ ট্রান্সপোর্ট ডকুমেন্টস এর বেসিক পার্থক্য হলো কমার্শিয়াল ইনভয়েসে মালের বিবরণ লেখা থাকে, কি মাল, কত কার্টুন, কত পিস, হ্যাঁ, কত দাম, এটা। আর ওইটার মালিকানা নিহিত থাকে এই ট্রান্সপোর্ট ডকুমেন্টস এর ভিতরে। ইট ইজ দ্য It instruct the carrier on how to handle the goods and define who is the responsible for the transit. ট্রানজিটের সময়, ট্রানজিট মানে পরিবহনের কাল, এই পরিবহনের কালে কার দায়িত্ব কতটুকু, কার ঝুঁকি কতটুকু, কার ভূমিকা কতটুকু, সেটা ট্রান্সপোর্ট ডকুমেন্টসে লেখা থাকে। এখন ট্রান্সপোর্ট ডকুমেন্টস কি কি আমরা সেটা আলাপ করছি। সেটা হলো 4টা 5টার কথা আমরা বলছি। এইটাতে আরেকটু দেখবো স্পেসিফিক ট্রান্সপোর্ট ডকুমেন্টস আর কি কি করে। Transport documents may issue by various sectors in the supply chain such as mean সাপ্লাই চেইনের বিভিন্ন পর্যায়ে ট্রান্সপোর্ট ডকুমেন্ট বিভিন্ন লোক ইস্যু করতে পারে। মিন একটা বিল অফ লেডিং কে কে ইস্যু করতে পারে সেটা আমরা যদি একটু দেখি আগে, তাহলে আমাদের এটা মনে থাকার সম্ভব। পাঁচটা পাঁচটা অথরিটির কথা আমরা বলছি, সে বিল অফ লেডিং ইস্যু করতে পারে। কেরিয়ার মিন মূল জাহাজ কোম্পানি, এজেন্ট তাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রতিনিধি নিয়োগ করা থাকে, এজেন্ট নিয়োগ করা থাকে, সে ফ্রেইট ফরওয়ার্ডার। এই ফ্রেইট ফরওয়ার্ডার হলো সরকার অনুমোদিত একটা কোম্পানি, যারা জাহাজ চলাচলের সাথে সংশ্লিষ্ট, সে করতে পারে। কোনো লজিস্টিক কোম্পানি যদি থাকে সে করতে পারে, অথবা যদি কোনো ব্রোকার নিয়োগ করে এই কেরিয়ার, তাহলে তারাও ইস্যু করতে পারে। মিন এই কেরিয়ারের পক্ষে এই 4টা এজেন্টের যে কোনো একজন ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করতে পারে। তবে মূল কথা হলো কে ইস্যু করবে, বিএলএ সেটা সুস্পষ্ট করে লেখা থাকতে হবে। Their primary purpose is to ensure that the goods are correctly identified and tracked throughout the transportation process.
এইটা উল্লেখ করার অর্থ হলো মাল যখন পরিবহন হবে সেটা যেন সহজে শনাক্ত করা যায় এবং কে ইস্যু করছে সেটা বোঝা যায়। তাহলে আমরা দেখলাম ট্রান্সপোর্ট ডকুমেন্টের একটা বিষয় যদি আলাপ করি, বিল অফ লেডিং মিন বিল। বিল কে ইস্যু করবে? ক্যারিয়ার মিন মূল জাহাজের মালিক, জাহাজ কোম্পানি। সে যদি না করে তাহলে তার এজেন্ট করতে পারবে, ফ্রেইট ফরওয়ার্ডার করতে পারবে, লজিস্টিক কোম্পানি করতে পারবে, অথরাইজ ব্রোকার করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্টের প্রকারভেদটা এখানে দেখব। বিল অফ লেডিং, একজনে কে আছেন বলেন তো, একটু পড়েন তো এখানে কে, একজন একটু পড়েন। জুয়েলার সাহেব পড়েন তো। Bill of lading হুম used for sea freight, হুম waterway transportation. হুম মানে পানি পথের পরিবহনের জন্য বিল অফ লেডিং ব্যবহার করা হয়। গুড। ওয়ে বিল হুম used for air freight, air ওয়ে ট্রান্সপোর্টেশন। আর মেন হচ্ছে ট্রাক, আকাশপথের জন্য এটা, জি স্যার, আকাশপথের জন্য, হ্যাঁ। আকাশপথের জন্য জি। আর ট্রাক রিসিপ্ট ইউজ ফর রোড ফ্রেট, রোড ওয়ে ট্রান্সপোর্টেশন। স্থলপথে পরিবহনের জন্য ট্রাক রিসিপ্ট ইউজ করা হয়। তারপরে রেলওয়ে রিসিপ্ট ইউজ ফর রেল ফ্রেট, রেলওয়ে ট্রান্সপোর্টেশন। রেল পথে পরিবহনের জন্য রেলওয়ে রিসিপ্ট ব্যবহার করা হয়। কুরিয়ার রিসিপ্ট, পোস্ট রিসিপ্ট অর সার্টিফিকেট অফ পোস্টিং। গুড। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম, সেটা হলো উনি সুন্দর করে বলছেন সবগুলো বিল অফ লেডিং। এটা হলো জাহাজি দলিল, এটা বাংলায় হলো জাহাজি দলিল, সংক্ষেপে আমরা বলি বিএল। পানিপথের জন্য এটা ব্যবহার করা হবে। এয়ারওয়ে বিল আকাশপথে ব্যবহার করবে, সংক্ষেপে আমরা বলি ইডব্লিউবি। ট্র্যাক রিসিট, রেলওয়ে রিসিট, ওইটা নিয়ে আলাপ করছেন। কুরিয়ার রিসিট, কুরিয়ার রিসিটের মধ্য দিয়ে আমরা এখন কুরিয়ার ডেভেলপ করছে সারা পৃথিবীতে। আমাদের ইন্টারন্যাশনাল যে কুরিয়ার গুলো আছে, আমাদের ফেডেক্স, আমাদের ডিএইচএল, এই কোম্পানিগুলো, হ্যাঁ ডিএইচএল। এই কোম্পানি, হ্যাঁ হ্যাঁ ডিএইচএল, হ্যাঁ ফেডেক্স, ডিএইচএল, এই কোম্পানিগুলোর মধ্য দিয়ে কিছু পণ্য বিদেশ থেকে আসে, ছোট 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 যারা আনে সেটা করতে পারে। পোস্ট রিসিপ্ট আমাদের দেখবেন, আমাদের 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 প্রধান ডাকঘর যেটা, এটা একটা কাস্টমস হাউস। আমাদের সরকারের কিছু এক্সপ্রেসওয়ে আছে, পোস্টাল সার্ভিস আছে, এইটার মধ্য দিয়ে বাংলাদেশে পণ্য পাঠানো যায়। এইটার ক্লাসিফিকেশন পোস্ট অফিসে হয়, এখানে কাস্টমসের অফিসাররা বসে, হ্যাঁ। এই ডকুমেন্টস গুলোর মধ্য দিয়ে পণ্য বাংলাদেশে আনা যায়। এখন প্রথম আমরা লিখবো, পর্ব যেটা, প্রথম আমরা বলছিলাম কার কথা? বিল অফ লেডিং। আমরা বিল অফ লেডিংটা একটু ডিটেল জানতে চাই। এই বিল অফ লেডিংটা আমরা একটু ভালো করে পড়বো। এইটা পড়তে পারলে অন্য সবগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বলছি বিল অফ লেডিং, সংক্ষেপে বিএল। বিএল বহুল ভাবে প্রচলিত সারা পৃথিবীতে। বিল অফ লেডিং লম্বা নাম, এটা নাম বলে বলা হয় বিএল। পুরো অর্থ হচ্ছে বিল অফ লেডিং। বিল অফ লেডিং কি? পণ্য পরিবহনে জাহাজি দলিল। এই জাহাজি দলিল কি? পানিপথে পণ্য পরিবহনে জাহাজি দলিল, একেবারে পরিপূর্ণভাবে বললে এটা। আমরা দেখব বিল অফ লেডিং মাস্ট ইন্ডিকেট দ্য নেম অফ দ্য ক্যারিয়ার। এইটা কোন ক্যারিয়ারে এই পণ্যটা বহন করা হচ্ছে সেটা এই বিএলএ লেখা থাকতে হবে, না লেখা থাকলে হবে না, ঠিক আছে? এটা হবে না। এখন আপনাদেরকে আমি আগের থেকে একটু দেখাবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, হ্যাঁ। বিল অফ লেডিং, এই দেখেন এটা হলো কি, এটাকে বিল অফ লেডিং পড়া যায়, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, বিল অফ লেডিং পড়া যাচ্ছে তো? পড়া যায় না? জি স্যার, বিল পড়া অফ যাচ্ছে। লেডিং, এই বিল অফ লেডিং কি হচ্ছে? বিল অফ লেডিং এইটা কি নদী পথে আসছে না আসমান পথে, আকাশ পথে আসছে?
নদী পথে, নদী সমুদ্র পথে। পথে, সমুদ্র পথে। এই সমুদ্র পথে এই বিল অফ লেডিংটা আসছে। প্রথম আমাদের কথা হলো যে এই কার পক্ষে, এই কেরিয়ারটাকে, এই কেরিয়ারটা উল্লেখ থাকতে হবে। সিএমএ সিজিএম প্রাইভেট লিমিটেড, এ হলো এই কেরিয়ার লেখা আছে। 2 নম্বর কথা হলো মাস্ট বি সাইন। এটা আমরা আলাপ করছি, এখানে দেখছি প্রথম, আমরা এখানেও দেখছিলাম মাস্ট বি সাইন। এই সাপ্লাই চেইনের এই কয়টা লোক এটাকে বিল অফ লেডিং ইস্যু করতে পারবে। যে ইস্যু করবে এখন আমরা দেখলাম তাকে সাইন করতে হবে। এই বিল অফ লেডিং সাইন না করলে হবে না। সাইন কে কে করবে সেইটা এখানে বলা আছে। 1 নম্বর হচ্ছে ক্যারিয়ার, তারপর হলে ক্যারিয়ারের পক্ষে করতে পারে মাস্টার অথবা নেমড এজেন্ট। মাস্টার কে আমরা আলাপ করছি। এরপরে হলো এই কেরিয়ারের পক্ষে আবার কে করতে পারে, মাস্টার এজেন্ট, যে কেউ করতে পারে। এ মাস্ট বি সাইন 2বার হয়ে গেছে, এটা না হলেও হবে। ঠিক আছে। মাস্ট ইন্ডিকেট দ্য সাইনিং অথরিটি নেম, একই জিনিস। আমরা যেটা বললাম কেরিয়ার সাইন করবে, এজেন্ট করবে, সেটা আমরা স্পেসিফিক বলছি। সাইনিং অথরিটি নেম মাস্ট ডিসক্লোজ দ্য বোর্ড ডেট বাই প্রি প্রিন্টিং ওয়ার্ড। তাহলে এটা আমরা প্রথমে একটু দেখব। আমরা প্রথম দেখলাম বিল অফ লেডিং কোন জাহাজের, কোন কোম্পানির, কোন কেরিয়ারের, সেটা থাকতে হবে, সেটা উল্লেখ থাকবে। আমরা দেখছি সেটা উল্লেখ করা আছে। 2 নম্বর হলো মাস্ট বি সাইন, এটা কে সাইন করছে এবং কার পক্ষে সাইন করছে সেটা উল্লেখ থাকতে হবে। দেখি এখানে আছে কিনা, এই যে লেখা আছে ফর অ্যান্ড অন বিহাফ অফ। এই যে এ কার পক্ষে সই করছে, যে সেনজেং ইউটিউবে ইন্টারন্যাশনাল ফরেনার, পড়তে পারছি না, এর উপলক্ষে এই দেখেন এই অ্যাজ এজেন্ট, এজেন্ট হিসাবে, এজেন্ট হিসাবে সই করছে। অ্যাজ এজেন্ট অফ দ্য ক্যারিয়ার, ক্যারিয়ারের পক্ষে এজেন্ট হিসাবে সে করছে, ক্যারিয়ারকে নিচে লেখা আছে। তারপরে আমরা দেখলাম মানে এই 1 থেকে 1 নম্বরে যে বিষয়গুলো আমরা দেখলাম, এটা এই বিল অফ লেডিং কবে করছে, ফলো করছে। যদি না করতো আমরা কিন্তু পেমেন্ট দিতাম না, পেমেন্ট আটকে দেওয়ার সুযোগ ছিল, ডকুমেন্ট ডিসক্রিপেন্ড করার সুযোগ ছিল। এখানে লেখার অর্থ হলো, লেটার অফ ক্রেডিটে লেখার অর্থ হলো অথবা ইসিবিডিসি থাকার অর্থ হলো অল দ্য ব্যাংকস, দ্য ইস্যুইং ব্যাংক, দ্য বেনিফিশিয়ারি ব্যাংক মাস্ট হ্যাভ টু ওবে অ্যান্ড ফলো। 2 নম্বর বলা আছে মাস্ট ডিসক্লোজ দ্য বোর্ড ডেট বাই প্রি প্রিন্টিং ওয়ার্ড। এটার মানে কি একটু বলেন তো, আমরা অনেকবার আলাপ করছি। হোয়াট ইজ দ্য মিনিং ডেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অনবোর্ড ডেট? একজন না বলতে পারলে হবে না কিন্তু এটা। রাশিদুল ইসলাম সাহেব, তো এটা রাশিদুল জাহাজীকরণ সাহেব ডেট, শুনুন। যেদিন গুড, জাহাজে। আমরা হ্যাঁ খুব খুশি। এটা হলো কি, এটা হচ্ছে আমার জাহাজীকরণ ডেট থাকতে হবে, এটা না থাকলে হবে না। এই যে, এই যে কোথায় লেখা আছে এটা, এটা শিপড অন বোর্ড অগস্ট 10, 2024। এখানে আমি কি বলছিলাম, প্রি প্রিন্টেড অর্ড। এই প্রি প্রিন্টেড অর্ডে লেখা আছে, আছে কিনা? তাহলে কি সে রুলস ফলো করছে? এই স্যার হাতে লেখে নাই, প্রিন্ট করে দিছে। লিখলে হবে না তো, আমি বলছি তোমাকে টাইপ করে দিতে হবে, প্রিন্ট করে দিতে হবে, এটা হবে না। হ্যাঁ, এইবার হলো হ্যাঁ, ইন্ডিকেট দ্য পোর্ট অফ লেডিং, পোর্ট অফ ডিসচার্জ। আমরা ওই কোয়ালিটির ভিতরে আগে আমরা বলছি, এটাও বিল অফ লেডিং এ লেখা থাকতে হবে। এখন পোর্ট অফ লোডিং শেনজেং চায়না, কোথায় আছে? ইঞ্জিন লেখা আছে চায়না, তো, পোর্ট অফ সিনজি লেডিং আছে। শেনজেং চায়না আছে। এই যে চায়না। শেনজেং চায়না থেকে কবে দেশে সেটা লেখা আছে। এটা আসবে কোথায়? 10 আগস্ট। হ্যাঁ, এটা কোথায় আসবে? বিল অফ বিল অফ লেডিং। এটা তো বিল অফ লেডিং। আমরা বললাম এই পণ্যটা কোন বন্দরে লোড হয়েছে এবং কোন বন্দরে যাবে সেটা লেখা থাকতে হবে। মিনিং তো এই জি, সিনজং চায়না ইন্ডিকেট থেকে পোর্ট অফ লোড। লোডিং, পাইলাম পোর্ট অফ লোডিং জি, খুঁজে। আবার বলছে পোর্ট অফ ডিসচার্জ, কারণ এই কোন জায়গায় যাবে, কারণ
এ তো বলতে হবে, কারণ ক্যাপ্টেনকে তো বলতে, আমরা যাব, আমরা যশোর থেকে ঢাকায় যাব। এখন যশোর থেকে ঢাকা আসবো, ভাই যশোর থেকে টিকিট কাটলাম ঢাকার গাড়ি, না কেটে যদি আমি খুলনার গাড়িতে উঠি, আমি কি ঢাকায় আসতে পারবো? না স্যার, খুলনা চলে যাবেন। পারবো আসতে? পারবো না, আমাকে নিয়ে যাবে খুলনায়। আবার আমি আবার আমি আমি ঢাকার গাড়িতে উঠলাম, কিন্তু টিকিট কাটলাম খুলনার, আমাকে কি এই ঢাকার গাড়িওয়ালা আনবে? না, টিকিট আনবে চেক না। করার সময় এই জন্য, মাঝপথে নামাই দিবেন, বুঝেছেন? হ্যাঁ, না নামাই দেবে। এই গুড। তাহলে তাহলে আমাকে ও বলছে যে সেনজেন থেকে আমি লোড করছি, তাহলে যাবে কোথায় সেটাও বলা চিটাগাং। থাকতে হবে, দেখতে হবে। চিটাগাং। বলছে কিনা পোর্ট অফ ডিসচার্জ কোথায়? চিটাগাং। চিটং। চিটং থেকে যাবে। এই যে সেনজেন বলছে না, স্পেসিফিক পোর্টের নাম এখানে লিখছে কোথায়, শেকু। এই যা সেনজেন, ওই সেনজেন এর একটা পোর্টের নাম হলো শেকু। ঠিক আছে, একই জায়গা। অরিজিনাল ইস্যু ফুল সেট মাস্ট ইন্ডিকেট ইন দ্য বিএল। যেহেতু বলছি বিএল হলো মালের মালিকানা, মালের মালিকানায় কি হবে? মালিকানা যখন হয় তখন এই মালিক, আপনি সিনেমার টিকিট কাটতে গেছেন, এক সিটের জন্য দেখতে গেছেন, সিনেমা দেখতে গেছেন, এক সিটের জন্য কয়টা টিকিট হয়? দুটো না একটা। তিনটা না একটা? একটা। একটা হবে। এখন এই ফুল সেট ইন্টারন্যাশনাল ট্রেডে যখন হয়, হ্যাঁ, কোনো কারণে এক দেশ থেকে আর এক দেশে তো ডকুমেন্ট স্থানান্তরিত হয়, কুরিয়ারে আসে, ডিএসএল এ আসে, কোনো কারণে যদি মিসিং হয়, এই জন্য একটা ইস্যু হয় না, অধিকাংশ ক্ষেত্রে একাধিক ইস্যু করতে হয়। কিন্তু যেহেতু এটা মালের মালিকানা, এই জন্যই উল্লেখ করে দিতে হয় আমি তিনটা ইস্যু করছি না দুইটা ইস্যু করছি না পাঁচটা ইস্যু করছি, ওইটা উল্লেখ করে দিতে হয়। ইয়ারওয়ে বিলে হোক, বিল অফ লেডিং এ হোক, যেটা হোক, আমি উল্লেখ করে দিতে হবে। এই জন্য লেটার অফ ক্রেডিটে বলে ফুল সেট। ফুল সেটের অর্থ হলো তোমাকে একাধিক দিতে হবে, কিন্তু সেটা উল্লেখ করতে হবে সেটা কয় পিস, ওটা উল্লেখ থাকলে সেই কয় পিসকে ধরা হবে ফুল সেট। আমরা দেখবো এটা দিছে কিনা। এতে দেখা আছে নাম্বার অফ দা অরিজিনাল বিএল কত লেখা আছে এখানে? 3। 3। তার মানে এখানে ফুল সেট কোনটা? ফুল 3 সেট পিস। কয় পিস? 3 পিস। 3 পিস। এই 3 পিসের একটা যদি ব্যবহার করা হয়, আর দুটো কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এখন দেখে এখানে লেখা আছে, দেখেন, এটা যেহেতু ট্র্যাক রিসিটের অর্থ, এই জন্য ফুল সেট লেখা লেখা নেই, এটা একটু অন্যভাবে লিখছে, অরিজিনাল ট্র্যাক রিসিট প্লাস 3 কপিস অফ মার্ক ফেড, 3 কপিস প্লাস 3 কপিস। 3 কপি মানে কি? 3 খণ্ড। তিনটা তিন কোন আর কি। অরিজিনাল হ্যাঁ। ট্র্যাক রিসিট, তার মানে ট্র্যাক রিসিট অরিজিনাল একটা, প্লাস থ্রি হ্যাঁ। কপিস অফ মার্ক ফ্রেড কনসাইন। এর অর্থ হলো একটা দিবা অরিজিনাল আর তিনটা দিবা কপি। ঠিক আছে, এখানে ফুল সেট আর লেখা, যেহেতু ট্র্যাক রিসিট একটাই হয়, আমরা ওইটা ট্র্যাকের মালামাল হাতে হাতে চলে আসে, বন্দরে যখন আসে ট্র্যাক ড্রাইভার মালের সাথে কাগজও নিয়ে আসে। এই জন্য এখানে বলা হয়েছে 1 কপি অরিজিনালটা দিবা, আর তিনটা দিবা কি, তিনটা দিবা কপি, মিন যখন সাবমিট করবা তিনটা কারণ দিবা কপি। ফটোকপি বা নকল। ঠিক আছে, এটা। এখন আমার আর অরিজিনাল সেট ওই তিনটা আছে, আমার এখানে তিনটা বলা ফুল সেট, এখানে বলা আছে অরিজিনাল কপির সাথে এখানে বলা 3টা, আছে মানে তিন টোটাল কপি হ্যাঁ, এখানে বিএলটা কোথায় গেল, আমরা বিএলটা দেখতেছিলাম, বিএলএ 3। আমার ওখানে অবশ্যই 3 কপি আমার ব্যাংকে আসতে হবে, 3 কপি যদি না এসে 2 কপি আসে, ব্যাংক পেমেন্ট দিবে না। হ্যাঁ, এটা। তাহলে আমরা এটুকু দেখলাম। এরপরে আমরা যদি বিল অফ লেডিং বুঝতে পারি, বিল অফ লেডিং যদি বুঝতে পারি আমাদের জন্য সহজ হবে। প্রথম আমরা দেখলাম কি, এটাতে কেরিয়ারের নাম থাকতে হবে, আমরা দেখছি কেরিয়ার নাম আছে। এরপরে দেখছি সাইন করতে হবে, আমরা এখানে দেখলাম, সাইন্ড আছে। এরপরে এখানে এসে বলল কি,
এরপরে এসে বললো কি কে সাইন করছে সেটা সুস্পষ্ট করে উল্লেখ থাকতে হবে। আমরা এখানে দেখছি কে সাইন করছে, অ্যাজ এজেন্ট, এজেন্ট সাইন করছে কেরিয়ারের পক্ষে, সেটা উল্লেখ করা আছে। তারপরে আমরা দেখলাম অনবোর্ড কবে হয়েছে সেটা প্রিন্ট করে লেখা থাকতে হবে। আমরা এখানে দেখলাম এটা কবে অনবোর্ড হয়েছে, শিফট অনবোর্ড মানে অনবোর্ড 24 তারিখ। অনবোর্ডের অর্থ হলো যেই তারিখে পণ্য জাহাজীকরণ করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা দেখলাম কয় কপি অরিজিনাল ইস্যু করা হয়েছে সেটা লেখা থাকতে হবে। এখানে নাম্বার অফ দা অরিজিনাল বিএল, এই দেখেন দেখতে পাবেন এটা 3 ইস্যু করা হয়েছে। আরো কিছু কন্ডিশন থাকে সেগুলো পরে আমাদের এখানে আছে কিনা আহ, হয়তো যদি নাও থাকে আমি একটু আলাপ করি। সেখানে লেখা থাকে ভাড়া পরিশোধ হয়েছে কি হয়েছে না সেটা লেখা থাকতে হয়। এখানে লেখা ফ্রেইট প্রিপেইড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেইট প্রিপেইড? আমরা আলাপ করছি আগে, একজন একটু বলেন তো। প্রিপেইড, ফ্রেইট প্রিপেইড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেইট প্রিপেইড? জাহাজের ভাড়া অগ্রিম দেওয়া। রাইট, ও মানে আগে, রাইট, আগে পরিশোধ করা আছে। তার মানে আমরা লেটার অফ ক্রেডিট যখন পড়ছিলাম সেখানে কি বলা ছিল, সিপিটি বুড়িমারি। এই সিপিটির অর্থটা কি? সেটি হচ্ছে আপনার হচ্ছে স্থলপথে পরিবহনের, স্থলপথে মাল আসবে, তাই তো? স্থলপথে পরিবহন, হ্যাঁ জি। স্থলপথে মাল আসবে এবং এটা মালের দাম যোগ ট্রাক ভাড়া এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাই না? জি স্যার। তাহলে এই জায়গাটাতে এই জায়গাটাতে আমার বলা আছে ফ্রেইট প্রিপেইড। তাহলে এটা কি সিএফআর হবে না সিপিটি হবে? তো প্যাস লেগে গেল, তাই না? এটা তো ওই যে চিটাং বন্দরে আসছে স্যার, এটা তো তাহলে সিএফআর সিপিটি হবে, হবে, সিপিটি হবে না, সিএফআর। তাহলে এটা কি এফওবি হবে না সিএফআর হবে? এফওবি হবে স্যার। এফওবি হবে। জি, তো চিটাং জাহাজটা পোর্টে। আগে দিয়ে দিচ্ছে, তার মানে এক্সপোর্টার দিছে। এক্সপোর্টার যদি দেয় তাহলে মালের দাম যোগ জাহাজ ভাড়া আছে, জি, তাহলে কি হবে, এফওবি না সিএফআর? সিএফআর, সিএফআর হবে। কনফার্ম? সবাই কি বলে বলেন তো? আজকে অনেকে উপস্থিত আছে, বলেন তো ওনার সাথে সবাই একমত? উনি বলছে সিএফআর হবে। এই জায়গাটাতে যে মাল আজকে ক্যারি করা হয়েছে সেটা হলো, সেটা বলছে সিএফআর, এটা সিএফআর। আপনারা সিএফআর এর পক্ষে কে কে একটু বলেন তো? হুম, আশিকুল্লাহ সাহেব, কি আপনি সিএফআর এর পক্ষে না বিপক্ষে? সোহেল জি স্যার, আরাফাত, হ্যাঁ, আপনি কোন পক্ষে? সেফার পক্ষে। সিএফআর এর পক্ষে। সিএফআর এর পক্ষে নাই এমন কেউ আছেন? নাফিউজ্জামান, হুম, আছেন? নাফিউজ্জামান সাহেব আছেন? তাহলে এটা হলো সিএফআর এর পক্ষে। হ্যাঁ, এইবার আমরা 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 আরো কিছু বৈশিষ্ট্য থাকে এই জায়গাগুলোতে। বেসিক, মোটামুটি বেসিক কন্ডিশন গুলো আমরা আলাপ করলাম। এই জায়গাগুলোতে যেই যেই কন্ডিশন সে ফিল আপ করে সেইগুলো নিয়ে আলাপ করলাম। এগুলো বিল অফ লেডিং এ থাকতে হবে। ফ্রেইট প্রিপেইড লেখা থাকতে হবে। ফ্রেইট প্রিপেইড মানে সিপিটি। যেহেতু এরা একই শব্দ লিখছে, যেহেতু এটা পানিপথে আসছে সেই জন্য ওই জায়গা হবে সিএফআর। হ্যাঁ, তাহলে যেহেতু সে কি করছে, ফ্রেইট প্রিপেড। ফ্রেইট প্রিপেইড নদীপথে আছে, সে আমার হবে সিএফআর, কোনো সমস্যা নেই। এরপরে এরপরে আমরা একটা বুঝলাম, একটু কষ্ট করে এটা পড়লাম, কারণ হলো আমি যদি একটা বুঝতে পারি
প্রত্যেকটা ট্রান্সপোর্ট ডকুমেন্টস একই কেস, প্রত্যেকটা ডকুমেন্টস কি হবে, একই রকম, প্রত্যেকটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট একই রকম। হ্যাঁ, ঠিক এইটা আসেন এয়ারওয়ে বিল, ওই একই কথা। এয়ারওয়ে বিল কোন বিমান কোম্পানি এটা ইস্যু করবে সেটা থাকতে হবে, ওই একই কথা, সেটা হলো কেরিয়ার সাইন করতে হবে। এখানে কে সাইন করবে, কেরিয়ার অথবা তার পক্ষে, ওই সব এক। একেবারে ইন্টারন্যাশনাল ট্রেডে এজেন্সিং ব্যবস্থা এক, ঠিক আছে। মাস্ট ডিসক্লোজ দ্য ডেট অফ ইস্যুয়েন্স প্রি প্রিন্টিং অর্ডার, এয়ারওয়ে বিলেও এরকম লেখা থাকবে। গুডস সেখানে ইয়ারের জন্য অ্যাকসেপ্ট করে তুলে নেবে সেটা লেখা থাকবে, ঠিক আছে। পোর্ট অফ ডিপার্চার, পোর্ট অফ ডেস্টিনেশন অ্যাজ পার ক্যারিড সেটা লেখা থাকতে হবে। এয়ারওয়ে বিলেও লেখা থাকতে হবে যে কয় সেট সে অরিজিনাল ইস্যু করছে, একই কথা, সব একই কথা। যদি আপনি কি করেন, আপনি যদি বিল অফ লেডিং বুঝে থাকেন, এয়ারওয়ে বিল বুঝা আপনার জন্য একেবারে কঠিন নয়, একই কথা। হ্যাঁ, রিয়েল মোটামুটি কাছাকাছি, শুধু আমরা একটু দেখব রেড, রোড, রেল, ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, মাস্ট ইন্ডিকেট দ্য নেম অফ দ্য ক্যারিয়ার, কে করেছে, নেম অফ দ্য ক্যারিয়ার, কোন কোম্পানি ইস্যু করছে সেটা থাকতে হবে, সাইন, একই কথা। সাইনিং অথরিটি নেম, এই জায়গাতে বলা হয় কোন অথরিটি, আগে বলছিলাম কার পক্ষে সে সাইন করলো, এখানে বলতে হবে কোন অথরিটি সই করছে। হ্যাঁ, কোন অথরিটি মানে ট্রাকের অ্যাপ্রুভাল কোম্পানি থাকে প্রত্যেকটা দেশে, ওই রকম যে অথরিটি থাকে সেই অথরিটি এখানে সই করবে। ইন্ডিয়াতে কিছু কোম্পানি আছে, ভুটানে কোম্পানি নাই, কোম্পানির পক্ষে কি করে, এক্সপোর্টিং হাউসগুলো যে এক্সপোর্ট করে সেই স্বাক্ষর করে দেয়। মাস্ট ডিসক্লোজ দ্য ডেট অফ ইস্যুয়েন্স, কোন তারিখে ইস্যু হয়েছে সেটা থাকতে হবে। শিপমেন্ট অ্যান্ড প্লেস ডেস্টিনেশন, এক কথা, কোন জায়গা থেকে সে জাহাজীকরণ করা হচ্ছে, সেটা কি বোম্বে থেকে করা হচ্ছে, সেটা কি কলকাতা থেকে করা হচ্ছে, সেটা কি লখনৌ থেকে করা হচ্ছে, সেটা লেখা থাকতে হবে, ঠিক আছে। আর এই যে কি অনেক কথা লেখা থাকে, এই মাল সঠিক আছে, আমি বুঝে শুনে নিয়ে আসছি, এই কথাবার্তাগুলো লেখা থাকতে হবে। এটা হলো এটা হলো আপনার আপনার রেল এবং রোড। আমরা যেটা বলছিলাম, আমরা বিএলটা একটু সুন্দর করে পড়ছি, বিএল সুন্দর করে পড়ার জন্য আমার অন্যগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে, এই কথাবার্তাগুলো আমরা পড়ছি, ঠিক আছে। এরপরে আমরা কি পড়ছি, এরপরে আমরা এয়ারওয়ে বিল পড়লাম, এরপরে আমরা রোড রেল পড়লাম, এরপরে আর কিছু কথা পড়বো, গুডস অ্যাকসেপ্টেড ফ্রম দ্য ক্যারিজ, এটা একই কথা। এখানে আমাদের মোটামুটি কিছু কন্ডিশনস থাকে সব সময়, সেই কন্ডিশনস গুলো, ভাই এটা আমি মালামাল সঠিকভাবে পাইছি, আমি কি করব, আমি এই মালগুলো সঠিকভাবে পৌঁছে দেব, কিছু কথাবার্তা যেগুলো থাকে সেইটা আমার ট্র্যাক রিসিটে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মেইন কথাবার্তা গুলো হচ্ছে যেটা, সেটা হলো কোন কোম্পানি ইস্যু ক্যারি করা হচ্ছে সেটা লেখা থাকতে হবে, কে ক্যারি করছে সেটা লেখা থাকতে হবে, কোন তারিখে অনবোর্ড হচ্ছে সেটা লেখা থাকতে হবে, কোন বন্দর থেকে লোডিং হচ্ছে সেটা লেখা থাকতে হবে, কোন বন্দরে ডিসচার্জ হবে সেটা লেখা থাকতে হবে, জাহাজ ভাড়া দেওয়া হয়েছে কি হয়েছে না সেটা লেখা থাকতে হবে, আমার এটা ফুল কন্টেনার না লুজ কন্টেনার সেটা লেখা থাকতে হবে। যদি লেটার অফ ক্রেডিট উল্লেখ না করে, কোনো শর্ত না দেয়, তাহলে মালের বিবরণ সেখানে লেখা থাকতে হবে। ইন্স্যুরেন্স কে পেইড করছে, কে পেইড করে নাই, যদি লেটার অফ ক্রেডিট উল্লেখ করে সেগুলো লেখা থাকতে হবে। এই মোটামুটি আমরা তিনটা ডকুমেন্টস এর কথা বললাম। আমরা যখন ডকুমেন্টস কত প্রকার আমরা এখানে আলাপ করছি, সেখানে আমরা আলাপ করছি বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট। ইন্টারন্যাশনাল ট্রেডে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসকে অনেক সময় বলা হয় বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট। আমাদের এই লেটার অফ ক্রেডিট বলছে ড্রাফট, যা বিল অফ এক্সচেঞ্জ সেটা ড্রাফট, বিল অফ এক্সচেঞ্জ কি সেটা আমরা জানছি। এরপরে কমার্শিয়াল ডকুমেন্টস, কমার্শিয়াল ডকুমেন্টস এর তিনটা ডকুমেন্টস নিয়ে আমরা আলাপ করছি, তিনটা নিয়ে আলাপ হলো কমার্শিয়াল ডকুমেন্টস, কমার্শিয়াল ইনভয়েস সেটা,
ট্রান্সপোর্ট ডকুমেন্টস, এইবার হচ্ছে আমার ট্রান্সপোর্ট ডকুমেন্টস। তাহলে আমি কি করলাম, কমার্শিয়াল ইনভয়েস নিয়ে আমরা একটা বড় অংশ আলাপ করছি, আমরা রিপিটে যাব না। দ্বিতীয় নম্বর হলো ট্রান্সপোর্ট ডকুমেন্টস নিয়ে আমরা আলাপ করছি। ট্রান্সপোর্ট ডকুমেন্টস নিয়ে আলাপ করতে যে আমরা বিল অফ লেডিং পেলাম, এয়ারওয়ে বিল পেলাম, ট্র্যাক রিসিট পেলাম, রেলওয়ে ট্রান্সপোর্ট পেলাম, আর একটা আছে বলি কম্বাইন্ড ট্রান্সপোর্টেশনস। কম্বাইন্ড ট্রান্সপোর্টেশনস নিয়ে আমরা আলাপ করিনি। যে এরকম ধরেন আপনাদের দেশে, আমাদের দেশে ঢাকায় একটা ইনল্যান্ড কন্টেইনার ডিপো আছে না? আছে, আপনারা চিনেন? ঢাকাতে, ঢাকাতে একটা ইনল্যান্ড কন্টেইনার ডিপো আছে, আইসিডি। আইসিডি নাম শুনছেন? না স্যার, শোনেননি? আইসিডি কমলাপুর শোনেননি এই নাম? আইসিডি কমলাপুর, কমলাপুর নাম শুনছি। আইসিডি কমলাপুর শুনছেন কিনা? না স্যার, এত বড় নাম শুনছি। আইসিডি ইনল্যান্ড কন্টেইনার ডিপো, ঢাকায় আমাদের মালগাড়িতে মাল আসে না ঢাকায়, কমলাপুরে জি কন্টেইনার স্যার, আসে কিনা? আসে আসে। দেখছেন আপনারা কেউ? ভিতরে যাইতে পারে, দেখি নেই। ভিতরে যাওয়ার দরকার নেই, বাইরেতে তো দেখা যায়। এইটা হলো একটা ইনল্যান্ড কন্টেইনার। এই যে সাংহাই থেকে কন্টেইনারটা লোড হইলো, আমরা দেখলাম এটা কোথাতে লোড হচ্ছে, শেকু পোর্ট, তাই না? সেনজেং শেকু পোর্ট, স্পেসিফিক পোর্টের নাম শেকু। এই শেকু থেকে লোড হয়েছে, আসছে কোথায়? চট্টগ্রামে। ও যদি চট্টগ্রামে না আসতো, ঢাকায় আসতো, তাহলে ওটা কি হইতো? ওটা কম্বাইন্ড হতো না? শেকু থেকে চট্টগ্রাম পর্যন্ত আসবে কি? শেকু থেকে চট্টগ্রাম পর্যন্ত কোনটা? জাহাজে, জাহাজে। এসিএন জেডিএন, শেনজেন টু সিএইচএ টিটিও জিআরএম চট্টগ্রাম, তাই না? এটা কি জি। কিসে? শিপ, তাই তো? হোয়াট হ্যাপেন? সিএইচএ চট্টগ্রাম টু আইসিডি কমলা, কি আইসিডি কমলাপুর, তাই না? কমলাপুর। ঢাকা। আচ্ছা, আইসিডি কমলাপুর ঢাকা পর্যন্ত কি জাহাজ রেল আসবে? ওই জাহাজ কি আসবে? না স্যার। আসবে না স্যার, আসবে সম্ভব না। না। তাহলে কি হবে? দুই ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে না? জি স্যার। সে তখন এটা হবে কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন। কম্বাইন্ড ট্রান্সপোর্ট তার মানে শেকু থেকে চট্টগ্রাম পর্যন্ত আসবে জাহাজে, আর চট্টগ্রাম থেকে কমলাপুর পর্যন্ত আসবে কিসে? ট্রেনে। ট্রেনে। এটা হবে কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন। এইরকম যদি থাকে, আইসিডিতে যত কন্টেইনার আসে সব কম্বাইন্ড বিএল বা কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন ডকুমেন্টস, ওইটাকে আমরা বিএলই ব্যবহার করব। কিন্তু ওই বিএলটা বলবো যেহেতু মেইন ট্রান্সপোর্টেশন শিপে, ওইটা আসবে সিতে, ওইটাতে বিএলই ইস্যু করে, কিন্তু ওইটাতে লেখা থাকে কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন। ঠিক আছে? ঠিক আছে। আমাদের ওই যে শিপিং এজেন্ট আছে, বিএলএ শিপিং এজেন্টের নাম লেখা থাকে। কার নাম লেখা থাকে? শিপিং এজেন্টের শিপিং এজেন্ট। নাম লেখা থাকে। এখানে দেখেন শিপিং এজেন্ট কে আছে আমাদের, ওর পক্ষে এ আছে, দেখেন আটলান্টিক ট্রেডার্স, ওদের এজেন্ট। এই কোথায়? এই অ্যাড্রেস লেখা আছে, দেখেন ফয়সাল। হ্যাঁ, ফয়সাল কি কি এই লেখা আছে, এই কি ফ্লোর এত, আগ্রাবাদ, ডাবল মুরিং, চট্টগ্রাম। দেখেন এই যে ওদের এজেন্ট আছে, এই ভদ্রলোক এই আটলান্টিক ট্রেডার্স, এই আটলান্টিক ট্রেডার্স হলো কার এজেন্ট? আবার এই যে এজেন্ট, এই যে ইস্যু করছে শেনজেং ইউটারি ইন্টারন্যাশনাল, এদের এদের একটা এজেন্ট। এ ও তো শেনজেং এর দায়িত্ব পালন করে। আমরা ট্রান্সপোর্ট লোকালি চিন্তা করবেন সবসময়। একটা ট্রান্সপোর্ট কোম্পানি, বাংলাদেশের একটা ট্রান্সপোর্ট কোম্পানির নাম বলেন তো? সুন্দরবন। সুন্দরবন। হ্যাঁ, ও একাধারে ট্রান্সপোর্ট আবার একাধারে কুরিয়ার। দেখছেন নিউ সোনারগাঁ ট্রান্সপোর্ট, নাম শুনেছেন? সোনারগাঁ ট্রান্সপোর্ট দেখছেন? জি স্যার। ওরা ওই ট্রান্সপোর্টের কি আছে, ঢাকায় অফিস আছে, কুমিল্লায় অফিস আছে, যশোর অফিস আছে। এই এই শেনজেং ইউটিপে ইন্টারন্যাশনাল ফরওয়ার্ডিং এজেন্ট, হ্যাঁ, এর
বাংলাদেশে ওর এজেন্ট হিসেবে কাজ করে এই আটলান্টিক ট্রেডার্স। এখন এই পণ্যটা যদি কি হতো, চট্টগ্রামে না আসতো, এই জায়গায় লেখা থাকতো কি, পোর্ট অফ ডিসচার্জ। চট্টগ্রাম না লিখে যদি লেখা থাকতো আইসিডি কমলাপুর, থাকতে পারে। আর একটা নিয়ে আসলে ভালো হতো, আমার কাছে আছে, আপনাদেরকে দেখাতে পারতাম, কোনো সমস্যা নাই। তাহলে এটা কি হতো, এটা কি চট্টগ্রামে আপলোড হতো না ঢাকা থেকে ঢাকা পর্যন্ত আসতো? ঢাকা পর্যন্ত। ঢাকা ঢাকা পর্যন্ত পর্যন্ত। আসতো। কিন্তু ও যখন ইস্যু হয়েছে, এই এই অনবোর্ড হয়েছে 10 তারিখে, এই 10 তারিখে তো এই শিপিং কোম্পানি জানতো না, এই শিপিং কোম্পানি জানবে না যে এইটা চট্টগ্রামে পৌঁছানোর পরে কোন ট্রেন পাওয়া যাবে। এই জন্য ওইটা এখানে লেখা থাকবে না, শুধু লিখে দিতে হবে, এই জায়গায় লেখা থাকতো ফ্রেইট প্রিপেইড কম্বাইন্ড ট্রান্সপোর্টেশন। তখন কি করতো, এই আটলান্টিক এখান থেকে ওর দায়িত্বে মালটা চট্টগ্রাম থেকে অ্যারেঞ্জ করে ঢাকার মালগাড়িতে তুলে দিত। দায়িত্ব কিন্তু এক্সপোর্টারের। এক্সপোর্টারের পক্ষে এই আটলান্টিক কাজ করবে, এক্সপোর্টারের পক্ষে কাজ করবে এর পক্ষে কাজ করবে এই আটলান্টিক। এখানে কিন্তু আমদানিকারকের দায়িত্ব নাই। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, এটা গেল। এখন তাহলে আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্ট দেখলাম, এইবার একটা জিনিস দেখব। এইবার আমরা এখানে যেটা দেখছিলাম ইন্স্যুরেন্স ডকুমেন্টস, আমরা ইন্স্যুরেন্স ডকুমেন্টস নিয়ে আলাপ করছি। তারপরেও আহ তারপরেও আপনাদেরকে আমি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ডকুমেন্টসটা একটু দেখাবো। দেখা যায়? দেখেন তো ইন্স্যুরেন্স ডকুমেন্টস। দেখা যায় জি স্যার। স্যার। ওকে, এই ইন্স্যুরেন্স ডকুমেন্টস আমরা এইভাবে আমরা গতদিন দেখাইছিলাম। এটা কি? এটা হলো ইন্স্যুরেন্স ডকুমেন্টস। এটা পলিসি, মাল আসার পরে এই পলিসি না দিলে আপনার পণ্য রিলিজ হবে না। এটা হলো ইন্স্যুরেন্স ডকুমেন্টস। ইন্স্যুরেন্স ডকুমেন্টস নিয়ে আমরা ডিটেল আলাপ করছি, এটা নিয়ে আমরা আর আজকে আলাপ করব না। ঠিক আছে, তাহলে এটা গেল, এতটুকু বললাম। এইবার থাকলো আমার আদার ডকুমেন্টস। আদার ডকুমেন্টস এর কি কি আছে? সার্টিফিকেট অফ অরিজিন। সার্টিফিকেট অফ অরিজিন নিয়ে আমরা আলাপ করছি, কোন দেশে এই মালটা কোন দেশে উৎপন্ন হয়েছে। সার্টিফিকেট অফ অরিজিন ইন্টারন্যাশনাল ট্রেডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলেন তো? এইটা হলো কিছু কিছু দেশে শুল্ক মুক্ত সুবিধা পাওয়া যায়। যেই রকম ধরেন আমাদের দেশে ভুটান থেকে যদি কোনো পণ্য বাংলাদেশে আসে, তার একটা তালিকা গভর্নমেন্ট প্রকাশ করছে। ভুটানের সাথে আমাদের পিএফএ আছে, পিটিএ আছে, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের আওতায় আমরা ওদের 18টা কমোডিটিসকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিই। বাংলাদেশে ভুটানের 18টা পণ্য আসবে, সেই 18টা পণ্যে কোনো শুল্ক কর বাংলাদেশে দেওয়া লাগবে না। এর একটা উল্লেখ করি, যেরকম ধরেন ভাঙা পাথর। এই ভাঙা পাথর যদি ভুটান থেকে আসে ডিউটি ফ্রি, কিন্তু ইন্ডিয়া থেকে আসলে ডিউটি দিতে হবে। বোল্ডার স্টোন, বড় বড় পাথর, এইটা যদি ভুটান থেকে আসে ফ্রি, বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসলে ডিউটি দিতে হবে। সেক্ষেত্রে প্রমাণ হচ্ছে কি, এই দেখেন একটা সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করছে চায়না, এই জায়গায় লেখা থাকতে হবে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুড বাই ভুটান। ভুটান চেম্বার অফ কমার্স অথবা কম্পিটিটিভ অথরিটি, তারা বলবে যে এটা ভুটানের পণ্য। যদি এটা ভুটানের পণ্য হইতো বোল্ডার স্টোন, তাহলে ডিউটি লাগতো না, ডিউটি ছাড়া মাল ছাড় করানো যেত। হ্যাঁ, এরপরে আমরা দেখলাম, হুম, কিছু বলবেন? সার্টিফিকেট অফ অরিজিন গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এইবার প্যাকিং লিস্ট, এই একটা প্যাকিং লিস্ট দেখলাম, আমরা ওইটাই দেখাইছি, ইলং ইলং ইন্ডাস্ট্রিজ প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্টে কি থাকে? প্যাকিং লিস্টে কোয়ান্টিটি থাকে, আর কত কার্টন সেটা থাকে, কত ওয়েট সেটা লেখা থাকে। এই সিবিএম এর অর্থটা কি? হুম, কিউবিক মিটার। সেই কন্টেইনারের ভিতরে কতটুকু জায়গা নিবে সেটুকু লেখা থাকে, নেট ওয়েট লেখা থাকে। এইটা আমরা একটু যদি পড়ি বুঝবো। Description of the goods, computer case without power supply,
মিন আমরা একটা কম্পিউটারের কেসিং কিনবো, পাওয়ার সাপ্লাই নাই, এইচএস কোড লেখা আছে। আমরা জানি এইচএস কোড ছাড়া ইন্টারন্যাশনাল ট্রেডে কোনো পণ্যের কারবার করা যায় না আমাদের আইনে। এইখানে কত পিস সেটা বলা আছে, কত কার্টুন সেটা বলা আছে। দেখেন 1540 পিস, 1540 কার্টুন, এরকম হয় নাকি যা পিস তাই কার্টুন হতে পারে বলেন তো? হ্যাঁ, হতে পারে। পারে। বড় তার পণ্য মানে হলে এক তো। পিস বড় বড় তো, বড় বড় তাই না? জি স্যার। এক পিসে এক কার্টুন। হ্যাঁ, এটা এইভাবে সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করতে হবে। এরপরে আমরা বলছিলাম আর অনেক ডকুমেন্টস লাগবে, এর ভিতরে একটা দেখায় রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট। মানে কি কি আছে এটা? রেডিও অ্যাক্টিভিটি টেস্ট রিপোর্ট। এই রিপোর্ট দিয়ে কি করা হয় বলেন তো? এটা রাসায়নিক তেজস্ক্রিয়তা আছে কিনা সেই টেস্টিং এই জায়গায় থাকতে হবে। এরকম আরো যদি কোনো ডকুমেন্টস লাগে ইন্টারন্যাশনাল ট্রেডে, যত ডকুমেন্টস সেই ডকুমেন্টস গুলো এখানে উল্লেখ করতে হবে। এটা হলো এটা হলো মোটামুটি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা এই পর্যন্ত আলাপ করলাম। এর বাইরে এর বাইরে যদি আপনারা মনে করেন কোনো কিছু আলাপ করার দরকার আছে তাহলে আমরা সেটা আলাপ করব। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা জি স্যার, আমার একটা বিষয় জানার ছিল। বলেন। এই যে আদার্স ডকুমেন্টস যে আমরা অনেকগুলা পেপারস দেখলাম, এগুলা লাগবে। হুম, এগুলা কি আমাদের বিজনেস রান করতে গেলে শুরুতেই লাগবে, না এই আমরা এগুলা পোর্ট থেকে দিবে, কোনটা? না ওইটা না। আমাদের কথা হলো আমরা একটা লেটার অফ ক্রেডিট। এখন আপনি আপনি খুব খুব ভালো কথা বলছেন, আপনি নতুন মানুষ, সেটাতে বোঝা গেছে। এই যে আমরা 46 এফ কত এটা দেখতে পাচ্ছেন আপনি? এফ জি, 46 এ। এফ 46 আর কে আছে এফ 47। এই জায়গাগুলোতে কন্ডিশনস লেখা থাকে, কি কি ডকুমেন্টস লাগবে লেটার অফ ক্রেডিট সেটা বলে দেয়। এই ডকুমেন্টস গুলোর ভিতরে কিছু কমন ডকুমেন্টস থাকে, যেটা হলো কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস ছাড়া তো মাল আমি ছাড় করাতে পারবো না। ট্রান্সপোর্ট ডকুমেন্টস মিন যদি নদীপথে আসে আমি বিল অফ লেডিং ছাড়া মাল ছাড়াতে পারবো না। আমার প্যাকিং লিস্ট লাগবে। হ্যাঁ, আমার ইন্স্যুরেন্সের পলিসি লোকালি নিতে হবে, এই ডকুমেন্টস গুলো লাগবে। এই ডকুমেন্টস গুলো স্পেসিফিক লেটার অফ ক্রেডিট বলে দেই, সেই ডকুমেন্টস গুলো লাগে। এলসি যখন এটা ব্যাংক করে সেই ব্যাংকের অফিসাররা তো জানে এই মালটা বন্দর থেকে ছাড়াতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। এই জন্য সেই ডকুমেন্টস গুলো কি করে রপ্তানিকারক দেশের কাছে চেয়ে দেই। এখন দেখেন এই এলসি তে কি কি, আপনি একটু যদি কলম থাকে লিখে নেবেন, অথবা আমি এটা দিয়ে দিয়েছি আপনি পড়বেন। প্রথম সে কি চাইছে? ড্রাফট। ড্রাফট মানে কি? বিল অফ এক্সচেঞ্জ। এই এলসি তে বিল অফ এক্সচেঞ্জ থাকতে হবে কয়টা? ডুপ্লিকেট মানে দুইটা, তাই তো? ইন ডুপ্লিকেট, বেনিফিশিয়ারিজ ড্রাফট ইন ডুপ্লিকেট তার মানে দুটো, এটা থাকতে হবে অবশ্যই, না থাকলে সে পেমেন্ট পাবে না। 2 নম্বরে হলো বেনিফিশিয়ারিজ ম্যানুয়ালি সাইন 6-fold ইনভয়েস। মিন কমার্শিয়াল ইনভয়েস থাকতে হবে, একটা দুটো না। 6-fold মানে কি? 6 ফর্দ। ফোল্ডের বাংলা আছে ফর্দ। 6 ফর্দ কমার্শিয়াল ইনভয়েস থাকতে হবে। 3 নম্বরে আছে ট্র্যাক রিসিট। তার মানে এটা তো স্থলপথে আসছে, এই জন্য ট্র্যাক রিসিট। যদি নদীপথে আসতো বিএল লাগতো, যদি আকাশপথে আসতো এয়ারওয়ে বিল লাগতো, এটা অবশ্যই লাগবে। 4 নম্বর আছে ইন্স্যুরেন্স কাভার্ড বাই অ্যাপ্লিক্যান্ট। এই ইন্স্যুরেন্স কাভার্ড অ্যাপ্লিক্যান্ট করেছে। অ্যাপ্লিক্যান্ট মানে কে বলেন তো? অ্যাপ্লিক্যান্ট মানে কে? হু ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট? এই এলসি তে অ্যাপ্লিক্যান্ট কে? এক্সপোর্টার? ইম্পোর্টার। ইম্পোর্টার। তার মানে এই ইম্পোর্টার লোকালি ওই যে ইন্স্যুরেন্স দেখালাম, ইন্স্যুরেন্স ইম্পোর্টার কালেকশন করবে। 5 নম্বরে বলছে সার্টিফিকেট অফ অরিজিন ডুপ্লিকেট, তার মানে সার্টিফিকেট অফ অরিজিন লাগবে। এরপরে দেখেন 6 নম্বরে আছে ডিটেইল প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্ট লাগবে। 1 সেট নন নেগোশিয়েবল ডকুমেন্টস মিন মাল জাহাজীকরণ করার সময় অরিজিনাল ডকুমেন্টস তৈরি করার আগে
একটা ডকুমেন্টস দিবা রাফ, এটাকে বলা হয় কপি, এটাকে আইনের ভাষায় বলে নন নেগোশিয়েবল, যাতে ব্যাংক এবং ইম্পোর্টার দেখতে পারে যে ইয়েস আমার মালটা তো শিপ জাহাজীকরণ হয়েছে। ঠিক আছে, এইটা এটা লাগবে। এটার 5 নম্বরেরটা এটা ইনফরমেশন, এটা লাগবে না। 9 নম্বরে লাগবে দেখেন কি বলছে, বেনিফিশিয়ারি মাস্ট ইস্যু এ সার্টিফিকেট দ্যাট the quantity, quality, classification, description, specification and the weight of the goods fully as per LC। একটা সার্টিফিকেট বেনিফিশিয়ারি ইস্যু করতে হবে, সেই সার্টিফিকেট কি হবে, ফুল অ্যাজ পার এলসি, স্পেসিফিকেশন, ডেসক্রিপশন থাকবে, ক্লাসিফিকেশন থাকবে, কোয়ান্টিটি থাকবে। তার মানে এক্সপোর্টার একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটে আপনি 45-এর এতে যান, সেখানে লেখা থাকবে কত কোয়ান্টিটি, 500। স্পেসিফিকেশন কি আছে, এই 500 দাম এই উল্লেখ করতে হবে, $30 মালের দাম, $10 ভাড়া, টোটালি 20,000। স্পেসিফিকেশন এই যে পুরা নাম, এটা লিখে এটা আপনাদেরকে আমরা দেখাইনি, এইটা এই একটা সার্টিফিকেট তাকে ইস্যু করতে হবে, এইটা দিতে হবে। এবার 10 নম্বরে এসে দেখেন, ভুটান এক্সপোর্ট অ্যাপ্লিকেশন পাসড বাই দ্য ভুটান কাস্টমস অ্যান্ড এক্সচেঞ্জ কন্ট্রোল কপি অফ দ্য ইম্পোর্ট অ্যাপ্লিকেশনস অফ দ্য কমার্শিয়াল ইনভয়েস duly passed by Bangladesh Customs should be furnished at the time of the negotiation of the bill, which must accompany of the original documents। এটা বলছে কি, যেহেতু মাল কি আসবে, ট্র্যাকে আসবে, ট্র্যাকে যখন আসবে ওই ট্র্যাক রিসিট ভুটান কাস্টমস সই করে দিবে, অথবা এক্সপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম ভুটান কাস্টম সই করে দিবে, ওই কাগজ বাংলাদেশের কাস্টমসও প্রতিস্বাক্ষর করবে। পেমেন্ট যখন নিবা তখন এটা সাবমিট করে দিতে হবে। দেখছেন, এই ডকুমেন্টগুলোর কথা কিন্তু আমি বলিনি, কারণ সচরাচর এগুলো দেওয়া হয় না। এজন্য এই এলসিতে আপনারা একটু ভালো করে পড়বেন, যত কাগজ চাইছে সব কাগজগুলো এখানে দেয়া লাগবে। এরপরে 47-এ এসে দেখেন, ডকুমেন্টস এভিডেন্সিং শিপমেন্ট পিরিয়ড টু এলসি ডেট নট অ্যাকসেপ্টেবল। তার মানে কি হচ্ছে, যেই তারিখে তুমি ডকুমেন্ট প্রেজেন্ট করবা এই তারিখের আগে যদি এলসি ওপেন না হয় তাহলে তোমার ডকুমেন্ট অ্যাকসেপ্ট হবে না। মিন এলসি হবে তারপরে তুমি ডকুমেন্ট ইস্যু করবে, এটা নেগেটিভ কথাবার্তা। আমি সব কাগজ দিলাম, বিএল দিলাম, আমার এই এলসি ডেট কবে একটা ইস্যু যায়, আমার এই এলসিটা ওপেন হয়েছে কবে, এই এলসিটা ওপেন হয়েছে কবে বলেন তো, কবে ওপেন হয়েছে? 28শে মে 28শে মে 24। 2024। আমার একটা বিএল দিছে, বিএল দিছে না, এই বিএল দিছে, বিএল দিছে তো নাকি, না দেয় নাই? কথা কয় না, আমাদের একটা বিএল দিছে তো, এই জায়গাটা বিএল আছে জি না? জি জি এই স্যার। বিএলটা কত, এই বিএলটার ডেট ছিল 10। 27শে ডিসেম্বর, তার মানে একদিন আগে। আমি ওটা নিতে পারবো না। আর আমি এইটার অর্থ হলো আমি যেদিন এলসি করছি, তুমি বিএল দিছো ঠিক, এলসি হওয়ার পরে দিবা, আগে দিতে পারবা না। যদি আগে দাও তাহলে হবে না। 2 নম্বর আছে, এলসি নাম্বার, ডেট, অ্যাপ্লিক্যান্ট সব ঠিকঠাক থাকতে হবে, ওখানে লিখতে হবে। বুঝতে পারছি, এলসি নাম্বার, ডেট অ্যান্ড নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ইস্যুইং ব্যাংক মাস্ট অ্যাপিয়ার ইন দ্য অল ডকুমেন্টস। দেখেন ঘটনা মেলে কিনা, এই যে একটা বিএল, এই বিএল এ দেখেন, একটু পড়বেন, একটু পড়লে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই বিএল এ, এই বিএল এ সব লেখা আছে এখানে, পড়া যায়, দেখেন তো পড়তে পারেন, লেখা আছে, এলসি নাম্বার লেখা আছে, জি জি এলসি ডেট লেখা আছে, জি স্যার। লেখা আছে, এই সব লেখা থাকতে হবে। এই আমি বলছি তোমার সব লিখতে হবে, এইচএস কোড বলছি লিখতে হবে, এই দেখেন লিখে দিচ্ছে। ঠিক আছে, এলসিতে যা লেখা থাকবে আমার ডকুমেন্টসে সেই কথাবার্তাগুলো লেখা থাকবে। শর্ট ফর্ম, ক্লজড, ব্ল্যাক ব্যাংক, স্টিল, ট্র্যাক রিসিপ্ট নট অ্যাকসেপ্টেবল। এটার মানেটা কি আমরা কিন্তু আলাপ করিনি, এই জন্য আপনারা বললাম, যদি আপনারা একটু পড়তেন এই জিনিসগুলো কিন্তু আমার কাছ থেকে প্রশ্ন করতে পারতেন, কিন্তু আপনারা তো পড়েননি, তা প্রশ্ন করবেন কি, ঠিক কি না?
অনেক স্যার। সময় কি অনেক কিছু ওভারলুকিং হয়ে যায় না? ঠিক আছে, ঠিক জি। কিনা? হুম। জি স্যার। এখন দেখেন শর্ট ফর্ম, হ্যাঁ, ক্লজড, ব্ল্যাক ব্যাংক, ব্ল্যাঙ্ক ব্যাংক, স্টিল, শেষের দিক থেকে শুরু করি। স্টেল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য স্টেল? স্টেলের বাংলা কি? হুম, জুয়েলার সাহেব, স্টেলের বাংলা কি? স্টেল স্যার ভুলে গেছি। বাসি, বাসি, স্টেল মানে না, বলে না বাসি, পচা, স্টেল মেয়াদ উত্তীর্ণ, এটা বলি না? তা স্যার জি স্যার। জি স্যার। এখন বিল অফ লেডিং স্টেল হয় কি করে? আমরা একটা জিনিস পড়ছিলাম, একটা 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 করে পড়ি। দেখেন উনি একটা প্রশ্ন করছে, কত আলোচনা সেই জায়গায় আসে। তো যখন আপনি প্রশ্ন করবেন তখন কিন্তু এটা ডিপে যাওয়া যায়, কিন্তু আমি তো অনেক কিছু মিস করে যেতে পারি। আমরা দুটো জিনিস পড়ছিলাম এই লেটার অফ ক্রেডিটে, কি পড়ছিলাম? একটা শিপমেন্ট ডেট আছে না? পড়ছিলাম একটা শিপমেন্ট জি ডেট, স্যার। কোথায় বলা আছে? শিপমেন্ট ডেট আছে 44 46। সি, এই 31শে জুলাই 2024 এই শিপমেন্ট ডেট। তার মানে কি এই মালটা কবে শিপমেন্ট হবে? 31শে 31শে জুলাই। জুলাই এরপরে আর করা যাবে না, তাই তো? আর একটা জি ডেট স্যার। আমরা পড়ছিলাম না, এক্সপায়ারি, পড়ছিলাম। জি স্যার। এক্সপায়ারি আর শিপমেন্ট ডেট এর পার্থক্যটা কি? এক্সপায়ারি ডেট ওই যে ব্যাংকে যে সাবমিশন ডেটটা থাকে, হুম, ডকুমেন্ট সাবমিশন। সে কি করলো? শিপমেন্ট ডেটেই শিপমেন্ট করছে, তাহলে এক্সপায়ারি ডেট কবে? 21শে আগস্ট। 21শে আগস্ট। এই ডকুমেন্টসটা সে 21শে আগস্ট দেয় নাই, দিছে 22শে আগস্ট। 22শে আগস্ট দিলে সে সেকেলে হয়ে গেছে, স্টেল হয়ে গেছে, সে পচা হয়ে গেছে, সে বাসি হয়ে গেছে। আমি এখানে বলে দিছি ভাই, এই তোমার এই যদি স্টেল দাও, মিন প্রেজেন্টেশনের লাস্ট ডেট যেদিন, এক্সপায়ারি লাস্ট ডেট যেদিন ছিল, এর বাইরে যদি দাও আমি নেব না। এই স্টেল এর মিনিং হলো সেটা। এখন কি মজা লাগলো? বোঝা যায়? হুম, এই স্টেলের এত ব্যাখ্যা, বোঝা গেছে? বুঝছেন কিনা? কথা বলেন, কথা বলেন, একটু কথা বলেন, আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। মেয়াদ উত্তীর্ণ, হ্যাঁ, সময় হ্যাঁ, ওভার হয়ে হ্যাঁ, গেছে। ওই যে আমি এক্সপায়ারি ডেটের বাইরে, এক্সপায়ারি ডেটের পরে প্রেজেন্ট করছি, এটা হবে না। এটা ব্যাংক যদি পেমেন্ট না দেয়, এই এক্সপোর্টারের কিছুই করার নাই। এইবার আসেন ব্ল্যাঙ্ক ব্যাক। ব্ল্যাঙ্ক ব্যাক মানে কি? ব্ল্যাঙ্ক মানে কি? খালি। খালি। আর ব্যাক মানে পিছনে তো আমরা জানি স্যার। পিছন। এই এক দেখেন, এই বিল আপ না, এটা বিএল না? জি স্যার। এই বিএল এর ব্যাকটা আমি প্রিন্ট করি নাই, প্রিন্ট করি নাই, এর পিছনে কিছু লেখা আছে। আমি বললাম পিছনে কিছু লেখা থাকে, হিজিবিজি হিজিবিজি পড়া যায় না। এর অর্থ হলো, ভাই ওই তোমার ওই হিজিবিজি লেখা দিতে হবে। ওই হিজিবিজি লেখা যদি না থাকে আমি অ্যাকসেপ্ট করব না, নট অ্যাকসেপ্টেবল। যেই লেখা পড়া যায় না সেই লেখার এত গুরুত্ব কেন? গুরুত্ব হলো ওই জায়গাতে শিপিং লাইন্সের ইন্টারন্যাশনাল মেরিটাইম ল, রুলস অ্যান্ড রেগুলেশনস ওই হিজিবিজি করে লেখা থাকে। ওই জায়গায় যদি কোনো আইনি ডিসপিউট হয় তাহলে আইনি সুরক্ষা পাওয়া যাবে। এই জন্য বলা হয়েছে যে তুমি ওই ব্ল্যাঙ্ক ব্যাক রাখতে পারবে না, ওই পিছনের লেখাটাই আমাকে সাবমিট করতে হবে। এই বিএল আমি পাইছি, কিন্তু বিএল এর উল্টা পেজ সাদা। আমি যদি পেমেন্ট না দিই ওর কিছু করার নাই। এরপরে হলো ক্লজড। ক্লজের অর্থ কি? ত্রুটিপূর্ণ। এই বিএল কোন জায়গায় যদি ঘোষণা করে এই মালামাল ত্রুটিপূর্ণ, তাহলে হবে না। সংক্ষিপ্তভাবে আমি বলে না, ক্লজ তার মানে তুমি কখনো বলতে পারবে না যে তোমার মাল খারাপ। শর্ট ফর্ম, শর্ট ফর্মের শর্ট মানে সমস্ত কথাবার্তাগুলো বলছিলাম, সেইগুলো, যেই সমস্ত কন্ডিশনস গুলো দিছিলাম সেইগুলো সঠিকভাবে আসেনি।
সেটা অর্ধেক অর্ধেক আসছে, হাফ হাফ আসছে, এটা আমি মানবো না। এইটার অর্থ হলো এটা। বোঝা গেছে আমার কথা? এরপরে আমরা বলছিলাম কি, যে আমার কি বলছিলাম, প্যাকিং শুড বি স্ট্যান্ডার্ড এক্সপোর্ট প্যাকিং। আমার এটা স্ট্যান্ডার্ড এক্সপোর্টে হইতে হবে। আমি চাইলাম তোমার কাছে স্ট্যান্ডার্ড প্যাকিং, তুমি দিলে সালার বস্তা, এটা যদি ডিক্লেয়ার করো আমি এটা নেব না। আবার এই লাস্টলি দেখে আসি অল ডকুমেন্টস ইন ইংলিশ। আমি চাইলাম ইংরেজি, তুমি এখানে বিএল লিখে দিলে চাইনিজ, ভাই হবে না। তুমি এখানে কোয়ারেন্টাইন সার্টিফিকেট এটা ইস্যু করছো হিন্দি, আমি নেব না। ঠিক আছে, টেস্ট রিপোর্ট আমি চাইছিলাম ইংরেজি, তুমি দিছো হিন্দি, আমি নেব না। ঠিক আছে, এগুলো যদি করো, এগুলো আমি নিব না। এই হলো অর্থ। আপনি আপনি প্রশ্ন যে করছিলেন, আপনি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে থ্যাংক পারছি। ইউ। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? স্যার এখানে যদি ইংলিশ ছাড়া যদি অন্য ভাষা লিখতে বলে না, ওটাতে বলবে না কখনো? না, আমি বলবো, ও যদি এখন, আমি যদি বলে দিতাম তোমাকে হিন্দিতে লিখতে হবে, ও যদি হিন্দি পারে লিখতো, না পারলে আমাকে এলসি অ্যামেন্ডমেন্ট করায় নিত। আমি লেটার অফ ক্রেডিটে যেটা চাইবো আমাকে সেটা দিতে হবে। ঠিক আছে, জি। কি বলবো, লেটার অফ ক্রেডিটে যেইটা চাইবো, আমি বলছি ইংলিশ, আমি এখানে বলে দিলাম ভাই বাংলা হইতে হবে। ঠিক আছে, হতে পারতো। চাইনিজ যদিও বাংলা লিখতে পারে লিখতো, আন্তর্জাতিক আইনে যদি বাংলায় অ্যাকসেপ্টেবল হইতো হইতো। ঠিক আছে, কিন্তু যদি না হতো, এখানে যদি আমি ইংলিশ লিখছি, ও বলতে পারে ভাই চাইনিজ এত সুন্দর ভাষা, তুমি ইংরেজি চাও কেন? আমি চাই নাই নি, ওখানে এলসি অ্যামেন্ডমেন্ট করায় এখানে চাইনিজ লিখে নিতে হতো। মিন আমার লেটার অফ ক্রেডিটের টেক্সটে যা লেখা থাকবে, যদি আইনকে সরাসরি ভায়োলেট না করে, তাহলে সেটা মেনে চলতে হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। আর আর কোনো প্রশ্ন? না স্যার, আমার আপাতত আর নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এখানে শেষ করব। আর কি হবে, আর আমরা আগামীকাল আমাদের আর একটা সেশন হবে, শুনছেন তো মনে হয়? শুনছেন, আর একটা সেশন হবে আগামীকাল টুমরো। জি স্যার। ওটা হবে অন্তিম আলোচনা। আমরা ফরেন ট্রেড ফাইন্যান্সিং, আমরা এত আলাপ করলাম, আসলে বেসিক্যালি আমাদের এত ভিতরের জিনিস অনেক সময় না জানলেও হয়। কিন্তু ফরেন ট্রেডের অর্থায়ন কি করে করা হয়, কি করে ব্যাংক থেকে লোন করা হয়, লোন পাওয়া যায় ব্যাংক ছাড়া, আর কে কে করতে পারে, সেগুলো আগামীকাল আমরা একটু দেখব। আমার কাছে বিনীত অনুরোধ হলো, আমি ওই স্ক্রিপ্টটা আজকে দিয়ে দিতে পারতাম, দিয়ে দিলে তো আপনারা দুটো মাথার ভিতরে হয়তো গোলমাল লেগে যেতে পারতো। ওই জন্য দিনই আমি এটা আবার দিয়ে দেব, আজকে যদি পারি দিয়ে দেব। আপনারা একটু পড়বেন, পড়ে কি করবেন, আগামীকাল আহ মোটামুটি একটু প্রস্তুতি নেবেন। কালকে শেষ ক্লাস, আমি আশা করব সবাই একটু পড়ে আসবেন, মিনিমাম প্রত্যেকে একটা করে প্রশ্ন করবেন। ঠিক কি না? জি স্যার। থ্যাংক ইউ, তাহলে আজকে আমরা রাখি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই।